আজ আর্নিয়ার বিয়ে। লাল টুকটুকে বউ সেজে বসে আছে স্টেজে। তার পাশেই বসে আছে তার হবু বর ইহান। কাজী বিয়ে পড়ানো শুরু করবে এমন মুহূর্তে একটা ছেলে স্টেজে উঠে আর্নিয়াকে টান দিয়ে দাঁড় করিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আকস্মিক এমন অদ্ভুত ঘটনায় সবাই বাকরুদ্ধ হয়ে যায়। ইহান ওদের কাছে আসতে চাইলে কালো ড্রেস পরা একটা ছেলে ইহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সম্ভবত ছেলেটি বডিগার্ড। পাশ থেকে আর্নিয়ার বাবা চিৎকার করে বলে, এটা কোন ধরনের অসভ্যতা? এই ছেলে কে তুমি? নিশ্চয়ই আমার শত্রু। আমার মেয়ের বিয়ে ভাঙতে এসেছো। অজ্ঞাত ছেলেটি আর্নিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে বরের আসনে বসে পড়ে। হাত দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে বলে, শ্বশুর মশাই, এই বয়সে এত হাইপার হওয়া ঠিক না। প্রেশার বেড়ে গেলে স্ট্রোক করবেন। আপনার মেয়ের বিয়ে তো হয়ে গেছে একবার। ইহান নিচ থেকে উঠে রেগে চিৎকার করে বলে, আর্নিয়ার বিয়ে হয়ে গেছে মানে কি? আমি তো আর্নিয়ার হবু বর। আর্নিয়ার নামটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না। আরেকবার আর্নিয়ার নামটা উচ্চারণ করলে তোর মুখটা তোর সাথে থাকবে না কথা বলার জন্য। ইহান ছেলেটির কথা শুনে ভয়ে চুপসে যায়। এইদিকে ছেলেটার মুখ দেখে বিয়েবাড়ির উপস্থিত সবাই ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ছেলেটি আদনান আহমেদ স্পর্শক, যার নাম শুনলেই মানুষ ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। টপ 10 বিজনেসম্যানদের মাঝে একজন, তার উপর মাফিয়া কিং। স্পর্শিয়া আহমেদ আর্নিয়া এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা মায়ের একমাত্র সন্তান। অনেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই আরো 20 থেকে 25 জনের মতো লোক ঢুকে। সবাই কালো ড্রেস পরা আর হাতে রিভলভার দেখে সবাই ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। আর্নিয়া এখনো ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি হচ্ছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। সে এখনো একটা ঘোরের মাঝে আছে। স্পর্শক আর্নিয়ার হাত ধরে টেনে তার কোলে বসিয়ে দেয়। স্পর্শে আর্নিয়ার ঘোর কাটে। স্পর্শকের কাছ থেকে ছাড়া পাবার জন্য আর্নিয়া ছটপট করতে থাকে। আর্নিয়া যত বেশি ছটপট করছে, স্পর্শক তত শক্ত করে চেপে ধরছে আর্নিয়াকে নিজের সাথে। আর্নিয়া রেগে চিৎকার করে বলে, এই ছেলে, আপনার সাহস হয় কি করে আমাকে কিস করার? আমার সাহসটা বরাবরই বেশি, আর নিজের বউকে কিস করতে সাহস লাগে নাকি? আপনি কোন অধিকারে আমাকে নিজের বউ বলে দাবি করছেন? স্বামীর অধিকারে। আপনার সাথে আমার বিয়ে হলো কখন? আমি তো আপনাকে চিনিই না। শ্বশুর মশাই, আপনি এখন আপনার মেয়েকে আমাদের বিয়ের কথা বলেননি? আচ্ছা যাই হোক, আমি তোমাকে বলছি, আমাদের বিয়ে হয়েছে আজ থেকে 2 বছর আগে, তাই না শ্বশুর মশাই? আপনার কথা আমি কেন বিশ্বাস করব? আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনার ওয়াইফ? বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার। রাকিব 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 বলে ডাকার সাথে সাথে একটা রোগাটের টাইপের ছেলে দৌড়ে আসে। দৌড়ে এসে কিছু কাগজ স্পর্শকের দিকে এগিয়ে দেয়। স্পর্শক কাগজগুলো নিয়ে আর্নিয়ার দিকে এগিয়ে দেয়। এখানে সাইন করো। আমি কিছুতেই সাইন করব না। বাবা, তুমি কিছু বলছো না কেন? দাঁড়াও মামুনি, আমি এখনই পুলিশকে ফোন করছি। শ্বশুর মশাই, পুলিশকে ফোন করার দরকার নাই। পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, যান গিয়ে কথা বলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। শ্বশুর মশাই, তাড়াতাড়ি যান, পুলিশের কাছ থেকে জামাই আদর খেয়ে আসেন। মানে? শ্বশুর মশাই, আপনি অতটা বোকা নন যে আমার সিম্পল কথাটা বুঝতে পারবেন না। আপনি না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি আর্নিয়ার হাজবেন্ড। আমার সাথে আর্নিয়ার ডিভোর্স হয়নি। আমি জীবিত থাকতে আপনি আর্নিয়ার অন্য একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, এটা নিশ্চয়ই ভালো কাজ না। আর্নিয়ার বাবা হাত দিয়ে কপালের ঘাম মুছে একবার স্পর্শকের দিকে তাকায়, আরেকবার গার্ডের দিকে তাকায়। শ্বশুর মশাই, ঘামছেন কেন? আপনার গরম লাগছে বুঝি? এই, তোদের আক্কেল বলতে কিছু নাই? আমার শ্বশুর মশাই গরমে কষ্ট করছেন, আর তোরা আহম্মকের মতো দাঁড়িয়ে আছিস। ওনার সেবা কর। যতই হোক, তোদের ম্যামকে এতদিন দেখে রেখেছে। একটা গার্ড চেয়ার নিয়ে এসে আর্নিয়ার বাবাকে টেনে চেয়ারে বসিয়ে দেয়। স্পর্শক কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী ভয়ে থরথর করে কাঁপছে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বিয়ে পড়ানো শুরু করুন। আমি আপনাকে বিয়ে করব না। কাজী বিয়ে পড়ানো শুরু করে। আপনি বিয়ে পড়ানো বন্ধ করুন। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বিয়ে করব না। আমি স্পর্শক আর্নিয়ার ঠোঁটে আঙুল রেখে আর্নিয়াকে চুপ করিয়ে দেয়। হুশ, তোমার মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনতে চাই না।
আজকের পর থেকে আমার নাম ছাড়া আর কারো নাম তুমি নিবা না। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যদি বেঁচে থাকতে চাস তাহলে তোর সব লোকজন নিয়ে এখনই কেটে পড়। ইহান তার লোকজন নিয়ে 1 মিনিটের মাঝে হাপিস হয়ে যায়। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। না, আপনি বিয়ে পড়ানো শুরু করবেন না। কাজী পড়েছে শাখের করাতে। একজন বলে বিয়ে পড়ানো শুরু করুন, আরেকজন না করছে। আপনারাই ডিসাইড করে বলুন, বিয়ে পড়াবো নাকি পড়াবো না। আর্নিয়া, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে গুলি করে তোমার বাবার মাথার খুলি উড়িয়ে দিব। তারপর তোমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাব। ভেবে দেখো, বিয়ে না করলেও তোমাকে আমার সাথে থাকতে হবে। মাঝখান থেকে তোমার বাবার প্রাণটা চলে যাবে। নাও, চয়েস ইজ ইয়োর্স। তোমার কাছে মাত্র 2 মিনিট সময় আছে। আমি আপনাকে বিয়ে করব। অবশেষে আর্নিয়া আর স্পর্শকের বিয়ে সম্পূর্ণ হলো। আর্নিয়া, চলো শ্বশুর মশাইয়ের দোয়া নিয়ে আসি। আর্নিয়া মুখ ঘুরিয়ে নেয়। স্পর্শক আর্নিয়ার বাবার কাছে যায়, জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, আমি জিতে গেলাম শ্বশুর মশাই। আর্নিয়ার বাবাও স্পর্শকের কানে ফিসফিস করে বলে, মাত্র তো খেলা শুরু। এই এহসান খানের সামনে তুমি চুনোপুটি। এহসান খান মনে মনে বলে, তুমি তো নিজেও জানো না আমি হেরে গিয়েও জিতে গেছি। স্পর্শক এহসান খানকে ছেড়ে আর্নিয়ার হাত ধরে বলে, চলো। আমি আপনার সাথে কোথাও যাব না। আমার আগেই বোঝা উচিত ছিল তুমি সোজা কথার মেয়ে না। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়। আর্নিয়া স্পর্শকের বুকে চড় থাপ্পড় দিতে দিতে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না, আমাকে নামান। স্পর্শকের মাঝে কোনো হেলদোল নাই। আর্নিয়া রেগে স্পর্শকের হাতে কামড় দিয়ে দেয়। স্পর্শক কামড়ের দাগটা দেখে মুচকি হেসে বলে, তোমার দেওয়া প্রথম ভালোবাসার চিহ্ন। স্পর্শকের কথা শোনার সাথে সাথে আর্নিয়া একটা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নেয়। স্পর্শক আর্নিয়াকে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। এদিকে আর্নিয়া গাড়ি থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ডোর লক থাকায় বের হতে পারছে না। আর্নিয়া এবার স্পর্শকের হাত ধরে টানাটানি শুরু করে দেয়। স্পর্শক টান দিয়ে আর্নিয়াকে কোলে বসিয়ে ড্রাইভ করতে থাকে। আর্নিয়া স্পর্শকের কোলে বসে বাচ্চাদের মতো হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। স্পর্শক গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে আর্নিয়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আর্নিয়া স্তব্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে তার সাথে কি হচ্ছে, তখনই স্পর্শকের চুল ধরে টানাটানি শুরু করে দেয়, কিন্তু স্পর্শককে এক চুলও সরাতে পারেনি। আর্নিয়ার মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। 5 মিনিট পর স্পর্শক আর্নিয়ার ঠোঁট একটা জুড়ে কামড় দিয়ে আর্নিয়ার ঠোঁট ছেড়ে দেয়। আর্নিয়া ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। আর্নিয়া কিছু বলতে যাবে তার আগে স্পর্শক ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দেয়। এখন তো শুধু কিস করছি, আর একটা কথা বললে এখানেই বাসরটা সেরে ফেলবো। স্পর্শকের কথা শুনে আর্নিয়া ভয়ে চুপসে যায়। তার এতক্ষণে এতটুকু ধারণা হয়ে গেছে যে এই ছেলের দ্বারা কোনো কিছুই অসম্ভব না। স্পর্শক পাকা হেসে ড্রাইভ করতে শুরু করে। আর্নিয়া ভেঙচি কেটে জানালা দিয়ে রাতের শহর দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে স্পর্শক বারবার আর্নিয়ার দিকে আর চোখে তাকাচ্ছে। হঠাৎ স্পর্শক মিউজিক অন করে দিল। গানের প্রতিটা লাইনের সাথে স্পর্শক গলা মিলাচ্ছে। স্পর্শকের গলায় গান আর গরুর ডাকের সাথে আর্নিয়ার কোনো পার্থক্য করতে পারছে না। আর্নিয়ার বিরক্ত হয়ে গানটা অফ করে দেয়। আপনি ভাঙা রেডিও বন্ধ করবেন? কেন করব? আমার বিরক্ত লাগছে। তো আমি কি করব? আর্নিয়া বুঝতে পারছে এই লোকটা 1 নম্বরের খাটতারা, সোজা কথাই কাজ হবে না। আপনি কি আমাকে বিয়ে করে খুশি নন? আমি তো প্রচুর খুশি, তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে এমন ছ্যাঁকামার্কা গান শুনছেন কেন? সত্যি তো এখন আমার রোমান্টিক গান শোনা উচিত। এই একদম আপনি গান গাইবেন না। কেন? আপনি এই ফাটা বাঁশের গলা শুনে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তাহলে তো আরো বেশি বেশি করে গাইবো। একবার গিয়ে দেখুন, গলা কেটে ফেলবো। যেমন বাপ তার তেমন মেয়ে। কিছু বললেন? না। আমার জানা মতে আপনার সাথে আমার 2 বছর আগে কোনো বিয়ে টিয়ে হয়নি, তাহলে আপনি মিথ্যা কেন বললেন? তোমার আব্বুর নাম এহসান খান, তাহলে তোমার নাম স্পর্শিয়া আহমেদ আর্নিয়া কেন? তোমার নাম তো স্পর্শিয়া খান আর্নিয়া হওয়া উচিত ছিল। এতে কি প্রমাণিত হয়?
আপনার সাথে আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল? অবশ্যই। আমার নাম আদনান আহমেদ স্পর্শক, আর তোমার নাম স্পর্শিয়া আহমেদ আর্নিয়া। এর থেকে বেশি কিছু আমি বলবো না, বাকিটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। কথা বলতে বলতে গাড়িটা থামে একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে। বাড়ির চারপাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছে গার্ডরা। আর্নিয়া বাড়ির দিকে কেমন অদ্ভুতভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পর্শক আর্নিয়ার তাকিয়ে থাকার মানে বুঝতে পেরে আর্নিয়ার মনোসংযোগ নষ্ট করার জন্য বলে, কেউ একজন আমার বাড়ির দিকে যেভাবে নজর দিচ্ছে, মনে হয় আমার বাড়ি আজকে ঝড় উঠবে। আপনি বলতে চাইছেন আমার নজর খারাপ? হতেই পারে, না ভাবা এত রিস্ক নিয়ে লাভ নেই, আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। ইউ আর্নিয়ার কথা সম্পূর্ণ না করতে দিয়ে স্পর্শক গাড়ি থেকে নেমে আর্নিয়াকেও নামায়। আর্নিয়াকে নিয়ে বাসার ভিতরে ঢুকে আর্নিয়া সোফায় ধপ করে বসে পড়ে। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়, কোলে করে একটা রুমে নিয়ে যায়। রুমটা ফুল, ক্যান্ডেল আর লাভ শেফের বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো। স্পর্শক আর্নিয়াকে বেডে বসিয়ে দেয়। স্পর্শক আর্নিয়ার দিকে ঝুঁকে পড়তেই আর্নিয়া ভয়ে মাথা পিছিয়ে নেয়। তা দেখে স্পর্শক মুচকি হেসে সরে দাঁড়ায়। জোর করে তো বিয়ে করে নিলেন, এখন কি জোর করে স্বামীর অধিকারটা খাবেন? স্পর্শক পাকা হেসে বলে, দেখাতেই পারি, আফটার অল আমি তোমার হাজবেন্ড, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আপনাদের মতো ছেলেদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দাঁড়িয়ে আছেন কেন? আমি তো আপনার সামনেই বসে আছি, মিটিয়ে নিন আপনার। স্পর্শক আর্নিয়ার কথাটা সম্পূর্ণ করতে দেয় না। আজকে প্রথম দিন দেখে কিছু বললাম না, নেক্সট টাইম যেন তোমার মুখে এমন কথা না শুনি। আর হ্যাঁ, যতদিন না তুমি আমাকে নিজের স্বামী বলে মেনে নিচ্ছ, ততদিন পর্যন্ত আমি তোমাকে টাচ করব না। হঠাৎ কিছু ভাঙার শব্দ পেয়ে দুজনেই পিছনে ঘুরে তাকায়। দরজার কাছ থেকে একটা ছায়া সরে যায়। ফ্লোরে ফুলদানি ভাঙা অংশ পড়ে আছে, যা দেখে দুজনেরই মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। যাও, ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে কি আপনার মতো খাম্বার শার্ট পরবো? পড়লে পড়তে পারো, আমার কিন্তু কোনো সমস্যা নাই। আর্নিয়া স্পর্শকের দিকে রাগী চোখে তাকায়। দেখে স্পর্শক আমতা আমতা করে বলে, খাবারে অনেক শাড়ি আছে, পরে নিও। স্পর্শক রুম থেকে বের হয়ে যেতেই আর্নিয়া কাউকে ফোন দেয়। তোমার কথা মতো কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কল না দিলে তুমি কখনো নিচ থেকে আমাকে কল দিবা না। কিছুক্ষণ পরে স্পর্শক আর্নিয়া রুমে খাবার নিয়ে এসে দেখে রুমে যাচ্ছে তাই অবস্থা। ফ্লোরে পড়ে আছে ভাঙা ফুলদানি, শোপিস, বেডশিট মাটিতে গড়াগড়ি খাচ্ছে। রুমের সাজানো সমস্ত ফুল আর বেলুন ফ্লোরে পড়ে আছে। আর্নিয়া রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। এলোমেলো চুল, অগোছালো শাড়ি, এক হাত টুপটুপ করে রক্ত পড়ছে। আর্নিয়া 2 হাত দিয়ে চুল মুঠো করে টানছে। স্পর্শক বুঝতে পারে আজকে ড্রাগস না নেওয়ার ফলে আর্নিয়ার এমন বিহেভ করছে। স্পর্শক ডয়ার থেকে ঘুমের ইনজেকশন বের করে আর্নিয়ার শরীরে পুশ করে দেয়। কিছুক্ষণের মাঝেই আর্নিয়া ঢলে পড়ে স্পর্শকের বুকে। স্পর্শক আর্নিয়াকে কোলে করে বেডে শুইয়ে দেয়। ফার্স্ট এড বক্স এনে আর্নিয়ার হাত ব্যান্ডেজ করে দেয়। স্পর্শকের চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। স্পর্শক আর্নিয়ার শরীর থেকে সমস্ত গহনা খুলে বেড সাইড টেবিলে রেখে দেয়। আর্নিয়ার হাতের ব্যান্ডেজের উপর স্পর্শক ভালোবাসার পরশ এঁকে দেয়। তোমার কি কোনোদিনও আমার কথা মনে পড়বে না? তুমি আমাকে চিনতে পারছো না? এই মনন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না জান পাখি। তুমি তোমার স্পর্শ কি করে ভুলে গেলে? আর্নিয়ার গায়ে কম্বল টেনে দিয়ে স্পর্শক রুম থেকে বের হয়ে যায়। ছাদের রেলিং এর সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে স্পর্শক। স্পর্শকের 2 হাত থেকে রক্ত পড়ছে। স্পর্শকের দৃষ্টি ওই দূর আকাশের দিকে। কথা দিয়েছিলাম তোমার সব কষ্ট ভাগ করে নিব। এই কষ্ট তো ভাগ করে নিতে পারবো না, কিন্তু অনুভব করতে পারবো। তাই তো নিজেকে দ্বিগুণ কষ্ট দিলাম। যে কাউকেই ভালোবাসা যায়। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থসিদ্ধির জন্য প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা। রাত 2টা বাজে। স্পর্শক এখনো ছাদেই দাঁড়িয়ে আছে। 2 চোখের পাতায় ঘুম নেই। অনেক রাতই এভাবে নির্ঘুম কাটিয়েছে স্পর্শক। রাতের পর রাত জেগে প্রিয়তমার ছবি দেখা, ঘন্টার পর ঘন্টা প্রিয়তমার বাসার নিচে দাঁড়িয়েছিল একটা বার প্রিয়তমাকে দেখার জন্য। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে স্পর্শক।
আলতো হাতে কেউ পিছন থেকে তার কোমর জড়িয়ে ধরে। সে জানে এই হাতের মালিক কে। এই স্পর্শ তার বহুদিনের চেনা। এই মেয়েটার নিঃশ্বাসের শব্দই তাকে মেয়েটার উপস্থিতি জানান দিতে পারে। কি ম্যাম, ঘুম ভাঙলো তাহলে? অভিনয় করতে করতে ক্লান্ত আমি। আর মাত্র কয়েকটা দিন অভিনয় করো, তারপরে আমি সব ঠিক করে দিব। আমাদের উপর যে ছেলেটা নজর রাখছিল সেই ছেলেটা কোথায়? স্টোর রুমে আটকে রেখে এসেছি। আমি তোমার উপর রেগে আছি। আমি আবার কি করলাম? আজকে আমাদের বিয়ে হয়েছে, তার মানে আজকে আমাদের বাসর রাত। বাসর রাতে কেউ নতুন বউকে একা রেখে ছাদে দাঁড়িয়ে থাকে? তো আপনার কি বাসর করতে ইচ্ছে করছে? তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। আল্লাহ, এটা কেমন বিচার? নিজে বললে কিছু না, আর আমি বললেই আমি অসভ্য? আনিয়ার চোখ যায় স্পর্শকের হাতের দিকে। হাত দুটো উপরে তুলে স্পর্শককে জিজ্ঞেস করে, তোমার হাত কি করে কাটলো? তেমন কিছু না। স্পর্শক নিজের হাত দুটো পিছনে লুকিয়ে ফেলে। আনিয়া আবার স্পর্শকের হাত দুটো টেনে সামনে আনে। তখনই নজর যায় নিজের হাতের দিকে। আনিয়া বুঝতে পারে স্পর্শক নিজেই নিজের হাত কাটছে। টপ টপ করে আনিয়ার চোখ থেকে পানি পড়ছে। আনিয়া স্পর্শকের হাত দুটোতে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। স্পর্শক আনিয়ার মাথা নিজের বুকে চেপে ধরে। আমার এক হাত কাটা, তুমি তোমার 2 হাত কেন কাটলে? তুমি জানো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না? আমার এক হাত কেন কাটা থাকবে? আমারও আরেকটা হাত কাটতে হবে। আনিয়া ছুটার চেষ্টা করতে স্পর্শক আনিয়াকে আরো শক্ত করে নিজের বুকে চেপে ধরে। তুমি নিজের হাত কাটার চেষ্টা করলে আমি আমার হাত কেটে ফেলে দিব। আনিয়া নাক টানতে টানতে বলে, থ্রেট দিচ্ছ? থ্রেট ভাবলে থ্রেট? স্পর্শক আর্নিয়া চুলে নাক ডুবিয়ে দিয়ে ভাবতে থাকে 5 দিন আগের কথা। আর্নিয়া স্পর্শকের সাথে দেখা করতে আসে একটা কফি শপে। তাদের সম্পর্কের 1 বছর চলছিল। আর্নিয়া কফি শপে এসে স্পর্শকের হাত ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আরু, তুমি কাঁদছো কেন? আর্নিয়া কান্নার জন্য কথা বলতে পারছে না। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। স্পর্শক আর্নিয়ার কান্না বন্ধ করতে না পেরে আর্নিয়াকে জড়িয়ে ধরে। আরে বাবা, কান্নার কারণ তো বলবে। পাপা আমার বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে ছাড়া তোমাকে আর কাউকে বিয়ে করতে হবে না। তুমি তোমার পাপাকে আমার কথা বলো। করবও না। পাপা মানবে না। পাপা একবার যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। আমাকে যদি ফিহানকে বিয়ে করতে হয় তাহলে আমি সুইসাইড করব। কথাটা শোনার সাথে সাথে স্পর্শক আর্নিয়াকে থাপ্পড় মেরে হনহন করে কফি শপ থেকে চলে যায়। আর্নিয়া ওখানে বসেই কাঁদতে থাকে। এই কান্না স্পর্শক মেরেছে বলে না, স্পর্শকের জন্য। আর্নিয়া জানে স্পর্শক যে হাত দিয়ে তাকে মেরেছে সেই হাতের অবস্থা খারাপ করে দিবে। এখন তার নিজের উপর নিজের রাগ হচ্ছে। আর্নিয়া তো জানতো স্পর্শক তার মুখে মরার কথা সহ্য করতে পারে না। আর্নিয়া বাসায় চলে আসে। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বেডে বসে স্পর্শককে কল দিতে থাকে। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। 8 বার কল দেওয়ার পরে স্পর্শক রিসিভ করে। মামুনি, আসবো? আর্নিয়া তার পাপাকে দেখে ফোনটা বালিশের নিচে রেখে দেয়। স্পর্শক লাইনে আছে, ইচ্ছে করে ফোনটা রেখে দেয়নি। সে জানতে চায় এহসান খান আর্নিয়াকে কি বলে। তবে সে আন্দাজ করতে পারছে এহসান খান কি বলতে এসেছে। হ্যাঁ পাপা, এসো। তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। তুমি তো জানো আর 5 দিন পরে ইহানের সাথে তোমার বিয়ে। আর্নিয়া মাথা দুলিয়ে সম্মতি জানায় যে সে জানে। পাপা, আমার তোমাকে কিছু বলার ছিল। তুমি তো জানো আমার কথার মাঝে কেউ কথা বলুক সেটা আমার পছন্দ না। আগে আমার কথা শেষ করতে দাও, তারপর তোমার কথা শুনবো। সরি। আমার ধারণা তোমার বিয়েতে গন্ডগোল হবে। পাপা, কে গন্ডগোল করবে? আদনান আহমেদ স্পর্শক। আমিও চাই সে বিয়েতে এসে ঝামেলা করুক। ইহানের সাথে তোমার বিয়ে হতে দিবে না। স্পর্শকের নাম শুনে আর্নিয়া ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। সে ভাবছে তার পাপা কি করে জানলো স্পর্শক বিয়েতে আসবে। আর্নিয়া আমতা আমতা করে তার পাপাকে প্রশ্ন করে, উনি এত বড় বিজনেসম্যান হয়ে আমার বিয়েতে কোনো ঝামেলা করতে যাবেন কেন? ইহানের সাথে আমার বিয়ে ভেঙে ওনার লাভ কি? তুমি নিজে ইহানের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আবার তুমি নিজেই চাইছো মিস্টার আহমেদ যেন আমার বিয়েতে ঝামেলা করে। কেন পাপা? চুপ। তুমি জানো আমার অতিরিক্ত কৌতূহল ও অতিরিক্ত প্রশ্ন কোনোটাই পছন্দ নয়। আমি তোমাকে ঠিক যতটুকু বলবো তুমি ঠিক ততটুকুই করবে। এর বাইরে কিছু জানার চেষ্টা করবে না। মিয়া আহমেদ তোমাকে বিয়ে করতে চাইলে তুমি রাজি হবে না।
আমাকে গান পয়েন্টে রেখে যখন তোমাকে বিয়ে করতে বলবে তখন তুমি রাজি হবে। তোমাকে যখন ওনার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন তুমি দ্বিমত পোষণ করবে। আমি জানি মিহামেদ জোর করে হলেও তোমাকে ওনার সাথে নিয়ে যাবে। তুমি ওনার বাড়িতে গিয়ে আমার কথা মতো কাজ করবে। কিন্তু পাপা, আমি কোনো কিন্তু কিন্তু শুনতে চাই না। তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। এহসান খান আর্নিয়াকে কিছু বলতে না দিয়ে হনহনিয়ে রুম থেকে চলে যায়। তারপর স্পর্শক আর আর্নিয়া প্ল্যান করে বিয়ে করে। বর্তমান স্পর্শক বাসায় না হয় ওই ছেলেটা আমাদের উপর নজর রাখছিল, তাই অভিনয় করা প্রয়োজন ছিল। কিন্তু তুমি গাড়িতে কেন অভিনয় করতে বললে? ওখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ ছিল না। কে বলল ছিল না? স্বয়ং এহসান খান নিজে ছিল। মানে? তোমার হিটলার বাপ গাড়িতে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। একদম পাপাকে হিটলার বলবা না। হিটলারকে? তাহলে কি বলবো? সারা রাত কি আমরা এখানেই দাঁড়িয়ে কথা বলবো? এখানে দাঁড়িয়ে কথা না বলে অন্য কিছু করতে পারি। থুর। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়। এই কি করছো? নামাও বলছি। কেন? কেন আবার? তোমার হাতে ব্যথা? আমাকে কোলে নিতে হবে না। তুমি বলো কোথায় যেতে হবে, আমি নিজেই যাচ্ছি। চুপ, তুমি বড্ড বেশি কথা বলো। স্পর্শক আর্নিয়াকে একটা রুমে নিয়ে আসে। এই ভারী লেহেঙ্গাটা কতক্ষণ ধরে পরে আছো বলো তো? যাও চেঞ্জ করে আসো। চেঞ্জ করে কি পরবো? কাবার্ডে ড্রেস আছে, পরে নাও। আর্নিয়া কাবার্ড খুলে দেখে সব শাড়ি। স্পর্শক, কি? আমি তো শাড়ি পরতে পারি না, আর এখানে শাড়ি ছাড়া আর অন্য কোনো ড্রেস নাই। তুমি যদি ভাবো আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব তাহলে তুমি ভুল ভাবছো, কারণ আমি নিজেও শাড়ি পরাতে পারি না। তাহলে এখন কি হবে? স্পর্শক ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে, এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে কপালে স্লাইড করে কিছু ভাবছে। কিছুক্ষণ ভেবে বলে, আমরা দুজন মিলে চেষ্টা করি ইউটিউব দেখে। ওকে। 30 মিনিট ধরে দুজন মিলে চেষ্টা করেও কিছু করতে পারে নাই। উল্টো স্পর্শক নিজেও আর্নিয়ার সাথে শাড়িতে পেঁচিয়ে ফেলেছে। স্পর্শক ক্লান্ত হয়ে বেডে বসে পড়ে। স্পর্শক বসে পড়ায় শাড়িতে টান লাগে, যার ফলে আর্নিয়াও স্পর্শকের উপর পড়ে যায়। স্পর্শক টাল সামলাতে না পেরে আর্নিয়াকে নিয়ে বেডে পড়ে যায়। আর্নিয়া স্পর্শকের উপর থেকে উঠে যায়, কিন্তু পারে না। তা দেখে স্পর্শক মিটিমিটি হাসছে। আর্নিয়ার রাগে কটমট করতে করতে বলে, তুমি ছেলে হয়েও শাড়ি পরাতে পারো না। ছেলে হওয়ার পেছনে কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে নাকি যে ছেলে হলেই শাড়ি পরানো শিখতে হবে? না মানে সব ছেলেরাই তো বউয়ের সাথে রোম্যান্স করবে বলে শাড়ি পরানো শিখে। আমি ওইসব ছেলেদের মাঝে পড়ি না। রোম্যান্স করতে হলে শাড়ি পরিয়ে করব কেন? শাড়ি খুলে করব। ওয়েট ওয়েট, তোমার কি এখন রোম্যান্স করতে ইচ্ছা করছে? আমার কিন্তু কোনো সমস্যা নাই। স্পর্শক আর্নিয়াকে আর কিছু বলতে না দিয়ে আর্নিয়াকে ঘুরিয়ে নিজের নিচে ফেলে দেয়। আর্নিয়ার হাত দুটো বেডের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। সকাল 10টা। সূর্যের আলো চোখে পড়তেই স্পর্শক আদো আদো করে চোখ খুলে তাকায়। নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করায় সম্পূর্ণ চোখ খুলে বুকের দিকে তাকিয়ে দেখে আর্নিয়া গুটিসুটি মেরে তার বুকের উপর শুয়ে আছে। স্পর্শক মুচকি হেসে আর্নিয়াকে জড়িয়ে ধরে পেটে আছোয়া হয়ে বসে। এক হাত দিয়ে আর্নিয়ার কপালে পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে দিয়ে একটা গভীর চুমু খায়। ঘুমের মাঝেই আর্নিয়া কেঁপে ওঠে। স্পর্শক আর্নিয়া ঠোঁটে হাত বুলাতে থাকে। স্পর্শকের ফোন বেজে ওঠে। স্পর্শক তাড়াতাড়ি ফোনটা সাইলেন্ট করে। আর্নিয়া ফোনের শব্দে একটু নড়ে চড়ে আবার স্পর্শকের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। স্পর্শক ফোনের স্ক্রিনে তাকায়, যেখানে একটা আননোন নাম্বার ঝলমল করছে। আননোন নাম্বার হলেও স্পর্শক এই নাম্বারটা খুব ভালো করে চেনে। স্পর্শক আর্নিয়ার মাথাটা আলতো হাতে বুক থেকে নামিয়ে বালিশের উপর রেখে ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বাঁচ খায় গলায় এহসান খান বলে, আমার মেয়ে কোথায়? আস্তে চিল্লান, আমার কানের অবস্থা তো খারাপ করে দিচ্ছেন। আর আরু আপনার মেয়ে না, আমার বউ। আনিয়ার সাথে তুমি কি করেছো? আনিয়া আমার ফোন তুলছে না কেন? শ্বশুর মশাই, এটা কেমন প্রশ্ন? শ্বশুর হয়ে কেউ জামাইকে জিজ্ঞেস করে তার মেয়ের সাথে কি করছে? ছি! আর্নিয়া সারা রাত জেগেছিল তো তাই এখন গভীর ঘুমে মগ্ন। এখন আবার এটা জিজ্ঞেস করিলেন না যে কেন আর্নিয়া সারা রাত জেগেছিল? আমাদের মাঝে জামাই শ্বশুরের সম্পর্ক না থাকুক, আপনি আমার গুরুজন তো। বেয়াদব ছেলে। রাগে কটমট করতে করতে এহসান খান ফোন কেটে দেয়। স্পর্শক বাঁকা হেসে বেলকনি থেকে ঘুমন্ত আর্নিয়ার দিকে তাকায়।
তুমি যদি ওই লোকটাকে বাবা বলে না ডাকতে তাহলে এতদিনে এহসান খানের কোনো চিহ্ন এই পৃথিবীতে থাকতো না। এইদিকে এহসান খান রাগের আগে কটমট করতে থাকে। যে ছেলেকে স্পর্শক আর আর্নিয়ার উপর নজর রাখতে বলেছিল সেই ছেলেকে ফোন দেয়, কিন্তু ফোন রিং হচ্ছে, কেউ ধরছে না। এহসান খান রেগে ফোন দেয়ালে ছুড়ে মারে। আমি তোদের ছাড়বো না। স্পর্শক শাওয়ার নিতে চলে যায়। প্রায় 30 মিনিটের মতো শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে স্পর্শক। এখনো আর্নিয়া বেঘরে ঘুমোচ্ছে। স্পর্শক এক পলক আর্নিয়ার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিচেনে গিয়ে 2টা ডিম পোচ করে, তারপর ট্রে করে 1 প্লেট ফ্রুটস, 2টা ডিম পোচ, 2 গ্লাস জুস আর স্যান্ডউইচ নিয়ে রুমে আসে। বেডসাইড টেবিলে খাবার ট্রেটা রেখে আর্নিয়ার মাথার পাশে বসে। আর্নিয়ার মাথায় আলতো হাতে হাত বুলিয়ে নিচু স্বরে ডাকে, আরু। আর্নিয়া একটু নড়ে চড়ে স্পর্শকের কোলে মাথা রেখে 2 হাতে কোমর জড়িয়ে পেটে মুখ গুজে দেয়। আর্নিয়ার কাছ থেকে আকস্মিক এমন ছোঁয়া পেয়ে স্পর্শক ফ্রিজড হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে আর্নিয়াকে আবার ডাকে, আরু, আরু, হুম। আরু। দেখো 11টা বেজে গেছে, এখন ঘুম থেকে উঠো। হুম। স্পর্শক আর্নিয়াকে কোলে করে নিয়ে বাথটবে ছেড়ে দেয়। ঠান্ডা পানির স্পর্শ পেয়ে আর্নিয়া লাফিয়ে ওঠে। এটা কি করলে? ঘুম থেকে তুললাম। এইভাবে কেউ ঘুম থেকে তুলে? একটু ভালোবেসে আদর করেও তো ঘুম থেকে তুলতে পারো। আদর করে অনেকক্ষণ ডেকেছি, কিন্তু তুমি শুনো নাই, তাই এই টেকনিক। আর্নিয়া একটা ভেঙচি কাটে। একেবারে শাওয়ার নিয়ে বের হবা। স্পর্শক রুম থেকে আর্নিয়ার ড্রেস দিয়ে যায়। আর্নিয়া শাওয়ার নিয়ে বের হলে দুজন একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট শেষ করে আর্নিয়া বেলকনিতে চলে যায়। আর্নিয়ার পিছন পিছন স্পর্শকও বেলকনিতে আসে। বেলকনির সবকিছু আর্নিয়া ছুঁয়ে ছুঁয়ে দেখছে। বেলকনিতে 4 রঙের 4টে গোলাপ ফুল গাছ লাগানো, একটা বেবি ফুল গাছ লাগানো। বেলকনির একপাশে একটা দোলনা আছে। দোলনাটা প্লাস্টিকের লতা পাতা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। অপর পাশে সোফা রাখা। আর্নিয়া দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে। স্পর্শকও আর্নিয়ার পাশে বসে পড়ে। স্পর্শক বসতেই আর্নিয়া দাঁড়িয়ে পড়ে। কি হলো? আর্নিয়া কিছু না বলে দৌড়ে রুমে চলে যায়। কিছুক্ষণ পরে হাতে গিটার নিয়ে এসে স্পর্শকের কোলে বসে পড়ে। আর্নিয়ার হাতে গিটার দেখে স্পর্শক অবাক হয়ে যায়। তুমি গিটার কোথায় পেলে? স্টোর রুমে। স্টোর রুমে কেন গিয়েছিলে? স্পর্শক ধমক দেওয়ায় আর্নিয়া কাঁদো কাঁদো গলায় বলে, তুমি আমাকে বকা দিলে থাকবো না আমি তোমার কাছে। আজকে পাপার কাছে চলে যাব। এই বাড়ির বাইরে 1 পা দিয়ে দেখো, পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আর্নিয়া স্পর্শকের কোল থেকে উঠতে গেলে স্পর্শক 2 হাতে আর্নিয়ার কোমর জড়িয়ে ধরে। আর্নিয়া কোল থেকে নামার জন্য ছটপট করতে থাকে। আরেকবার নড়াচড়া করলে থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিব। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি আমাকে থাপ্পড় মারবে? বুঝছি, এখন আর আমাকে ভালো লাগে না। আমি তো পুরনো হয়ে গেছি। নতুন কাউকে পেয়ে গেছো, এই জন্য এখন আর আমাকে ভালো লাগে না। শুরু হয়ে গেছে বাংলা সিরিয়ালের ড্রামা। আচ্ছা সরি বাবু, আর বলবো না। এখন আর কান্না করো না। একসেপ্ট হবে না। কি করতে হবে? গান গাইতে হবে। ইম্পসিবল। তোমাকে গান গাইতেই হবে। তুমি যদি গান না গাও তাহলে আমি পাপার কাছে চলে যাব। তুমি তো ভালো করেই জানো আমি কতটা জেদি। একবার যেটা ঠিক করি সেটা করেই ছাড়ি। বোঝার চেষ্টা করো, আমি গান পারি না। সাফাত ভাইয়া বলছে তুমি অনেক সুন্দর গান পারো। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। তুমি যদি গান না গাও আমি এখান থেকে ঝাঁপ দিব। 1 2 3। আর্নিয়ার চোখের সামনে আবছা আবছা কিছু দৃশ্য ভেসে ওঠে। আর্নিয়া 2 হাত দিয়ে মাথা চেপে ধরে তীব্র যন্ত্রণায় তার মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যায় ফ্লোরে। কিছু পড়ার শব্দ শুনে স্পর্শক পিছনে ফিরে তাকায়। পিছন তাকিয়ে দেখে আর্নিয়া ফ্লোরে পড়ে আছে। এটা দেখে স্পর্শকের দুনিয়া থমকে যায়। স্পর্শক হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। আর্নিয়ার মাথাটা নিজের কোলে তুলে নেয়। গালে হালকা চাপড় দিতে দিতে বলে, আরু, এই আরু চোখ খুলো। আরু, আরু। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে বেডে এনে শুয়ে দেয়। গ্লাস থেকে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয়। তবু আর্নিয়া সেন্স আসে না। স্পর্শক ডক্টরকে ফোন দেয়। কিছুক্ষণের মাঝে ডক্টর চলে আসে। ডক্টর, আমার আরু ঠিক হয়ে যাবে তো? মিস্টার আহমেদ, আমাকে দেখতে তো দিবেন। ডক্টর আর্নিয়াকে দেখে স্পর্শককে উদ্দেশ্য করে বলে, মিস্টার আহমেদ, চিন্তার কোনো কারণ নেই। মিসেস আহমেদের সবকিছুই নর্মাল আছে।
অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরেই উনি সেন্সলেস হয়ে গেছেন। আমি একটা ইঞ্জেকশন দিয়ে গেলাম, কয়েক ঘন্টার মাঝেই ওনার জ্ঞান ফিরে আসবে। আজকে তাহলে আসি আমি, মিস্টার আহমেদ। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর চলে যায়। স্পর্শক আর্নিয়ার হাত ধরে ফ্লোরে বসে পড়ে। ভালো করে খেয়াল করে দেখে আর্নিয়ার কপালের কাছে অনেকটা ফুলে গেছে। তখন ফ্লোরে পড়ে যাওয়ায় আর্নিয়ার কপালে ব্যথা পেয়েছিল। স্পর্শক আর্নিয়ার কপালে মলম লাগিয়ে দেয়। আমার জন্যই সবকিছু হলো। আমার জন্য তুমি ব্যথা পেলে। আমি গান না গাইলে এমন কিছু হতো না। আমি বা কি করতাম? তুমি জেদ করলে তাই গান গাইতে হলো। না গাইলে তুমি সত্যি সত্যি ওই এহসান খানের কাছে চলে যেতে। আমি চেয়েও তোমাকে আটকাতে পারতাম না। ওই বাড়িতে গেলে তোমার লাইফ রিস্ক হয়ে যেত, কারণ এহসান খান তোমাকে ব্যবহার করে আমার ক্ষতি করার চেষ্টা করত। স্পর্শক আর্নিয়ার শরীরে কম্বল টেনে দিয়ে চলে যায়। স্পর্শক রুম থেকে বের হয়ে কাউকে একটা ফোন দেয়। এহসান খানের সমস্ত কালো ব্যবসার ইনফরমেশন আমার চাই আজকের মাঝেই। গট ইট? ইয়েস স্যার। স্পর্শক ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখন উপর থেকে জিনিস ভাঙার শব্দ শুনে দৌড়ে উপরে যায়। শব্দটা আর্নিয়ার রুম থেকেই আসছে। স্পর্শক দৌড়ে আর্নিয়ার রুমে যায়। আর্নিয়া পাগলের মতো বিহেভ করছে, ভাঙচুর করছে। স্পর্শক তাকিয়ে দেখে রুমের অবস্থা করুণ। আর্নিয়া একবার নিজের মাথার চুল ধরে টানছে তো আরেকবার রুমের জিনিসপত্র ভাঙছে। আর্নিয়া নিজের শরীরে নিজেই খামচে দিচ্ছে। হোয়াট হ্যাপেন্ড আরু? নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তীব্র যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। স্পর্শক, আমি কি করব? আমার এমন কেন হচ্ছে? মনে হচ্ছে আমি মরে গেলে এই তীব্র যন্ত্রণা মুক্তি পেয়ে যাব। স্পর্শক আর্নিয়াকে জড়িয়ে ধরে। চুপ করো, এসব কথা একদম বলবে না। স্পর্শক, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। আর্নিয়া স্পর্শকের হাতে খামচে ধরে। আর্নিয়ার হাতের নখ বড় বড় হওয়ায় স্পর্শকের হাতে নখ ঢুকে যায়। হাত থেকে রক্ত বের হচ্ছে, হাতে তীব্র জ্বালা হচ্ছে, কিন্তু স্পর্শক আর্নিয়াকে আটকাচ্ছে না। যদি স্পর্শককে আঘাত করে আর্নিয়া একটু শান্তি পায়, আর্নিয়া স্পর্শককে ছেড়ে দিয়ে আবার পাগলের মতো বিহেভ করতে শুরু করে। স্পর্শক আর আর্নিয়ার কষ্ট সহ্য করতে পারছে না। স্পর্শক আর্নিয়ার শরীরে একটা ইনজেকশন পুশ করে দেয়। অল্প কিছুক্ষণের মাঝেই আর্নিয়া স্পর্শকের বুকে ঢলে পড়ে। স্পর্শক আর্নিয়াকে বেডে শুইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। স্পর্শক ছাদে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বিকেলবেলা হওয়ায় সূর্যের আলোর প্রকোপ নেই, তাই আকাশের দিকে তাকিয়ে থাকতে অসুবিধা হচ্ছে না। সূর্যের আলো থাকলে আকাশের দিকে তাকিয়ে থাকলে এতক্ষণে চোখ জ্বালা শুরু হয়ে যেত। স্পর্শক অন্যমনস্ক হয়ে না থাকলে হয়তো খেয়াল করত কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাসার নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে স্পর্শককে দেখে চলেছে তিথি। তিথি স্পর্শকের ভার্সিটি ফ্রেন্ড। স্পর্শক ফার্স্ট ইয়ারে যখন প্রথম ভর্তি হয় তখন অ্যাক্সিডেন্টলি তিথির সাথে দেখা হয়। প্রথম দেখায় স্পর্শককে ভালো লেগে যায় তিথির। ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। একদিন তিথি স্পর্শককে প্রপোজ করে, কিন্তু স্পর্শক তিথির প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, কারণ স্পর্শক যে শুধুই তার আর্নিয়ার। প্রায় 1 ঘন্টা ধরে তিথি স্পর্শকের দিকে তাকিয়ে আছে, কিন্তু স্পর্শক একবারের জন্যও তাকায়নি। স্পর্শক তো তিথিকে খেয়ালই করেনি। তিথি খেয়াল করে একটা গুলুমুলু টাইপের বাচ্চা মেয়ে স্পর্শককে পিছন থেকে জড়িয়ে ধরে। তিথি বুঝতে পারে এটাই হয়তো স্পর্শকের ভালোবাসা। তিথি ভাবছে এতক্ষণ ধরে সে কত বড় ভুল করছিল। স্পর্শকের দিকে তাকিয়ে থাকার অধিকার যে তার নেই। স্পর্শক তো অন্য কারোর। মানুষ যা চায় তা সবসময় পায় না, সব ভালোবাসা তো পূর্ণতা পায় না। আর তার ভালোবাসাটা ছিল একতরফা। স্পর্শক তো তাকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবেনি। সে তো স্পর্শক আর আর্নিয়ার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চেয়েছিল। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে তিথি। আবার নিজের গন্তব্যের দিকে অগ্রসর হয়। স্পর্শক, আমার সাথে এমন কেন হয়? এখানে আসার আগেও এমন বিহেভ করতে? মাঝে মাঝে এমন করতাম, পাপা একটা ইঞ্জেকশন দেওয়ার পরে সব ঠিক হয়ে যেত। আমি এমন বিহেভ কেন করি? তুমি বলেছিলে না কয়েক বছর আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই অ্যাক্সিডেন্টের প্রভাবে এমন হয়। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ড্রাগসের কথাটা স্পর্শক আর্নিয়ার কাছ থেকে লুকিয়ে যায়। স্পর্শক জানে আর্নিয়াকে যদি বলে তার পাপা তাকে নিয়মিত ড্রাগস দিত, তাহলে সে স্পর্শকের কথা বিশ্বাস করবে না, কারণ আর্নিয়া নিজের থেকেও বেশি তার পাপাকে বিশ্বাস করে। আচ্ছা আরু, তুমি যদি কখনো জানতে পারো আমি তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি বা তোমার কাছ থেকে কিছু গোপন করেছি, তাহলে তুমি কি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে?
হুম, এই জীবনে আর আমি তোমাকে ছাড়ছি না। তুমি দূরে ঠেলে দিলেও আমি যাব না। তুমি যদি আমার কাছ থেকে গোপন করে থাকো তাহলেও আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি আমাদের ভালোর জন্য গোপন করে থাকো তাহলে ক্ষমা করে দিব, আর যদি অন্য কোনো কারণে গোপন করে থাকো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। তুমি যদি কোনো দিন আমি ব্যতীত কোনো নারীর সংস্পর্শে আসো তাহলে সেদিনই হবে আমার জীবনের শেষ দিন। স্পর্শক আর্নিয়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। আমি কেন অন্য কোনো মেয়ের কাছে যাব? আমি তো জানি আমার একটা পাগলি আছে যে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমি জানি আমার এই তুমিটা আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার যেটা পছন্দ নয় সেটা সে কখনোই করবে না। সন্ধ্যা হয়ে গেছে, নিচে চলো। দুজন নিচে নেমে আসে। স্পর্শক ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। আর্নিয়া স্পর্শকের কাঁধে মাথা রেখে মুভি দেখছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় দুজনের মনঃসংযোগ নষ্ট হয়। দরজার পাশে দাঁড়ানোর ব্যক্তিটির উপর দুজনেই চরম বিরক্ত। দুজনেরই ইচ্ছে করছে উষ্ঠা দিয়ে ওই ব্যক্তিটিকে উগান্ডা পাঠিয়ে দিতে। দুজনের মুখ চাওয়াচাই করছে। এই মুহূর্তে কেউ নিজের অবস্থান থেকে উঠতে চাইছে না। ওদিকে কলিং বেলের শব্দ তীব্র থেকে তীব্র হচ্ছে। ওই পাশের ব্যক্তিটা যেন 1 মিনিট অপেক্ষা করতে পারছে না। আর্নিয়া স্পর্শককে উদ্দেশ্য করে বলে, কে এসেছে বলো তো? আমি কি করে জানবো? তোমার বাসা তুমি জানবে না তো কে পাশের বাসার সখিনা জানবে? এই সকিনাটা আবার কে? আরে ম্যাম, আমাদের বাসার আশেপাশে কোনো বাসা নেই, তাই কোনো সকিনা ফকিনা থাকার চান্স নাই। এত লেকচার না দিয়ে দরজা খুলে দেখো কে এসেছে। আমি পারবো না, তুমি যাও। আমিও পারবো না। স্পর্শক করুণভাবে বলে, প্লিজ জানেমান, তুমি যাও না। যদি ওই পাশের ব্যক্তিটা কোনো মেয়ে হয় তাহলে দেখবা আমাকে ফট করে জড়িয়ে ধরবে। তুমি কি চাও আমাকে অন্য কেউ জড়িয়ে ধরুক? একদমই না। স্পর্শকের প্ল্যান কাজে দিয়েছে। আর্নিয়া উঠে গিয়ে দরজা খুলে দেয়। আর্নিয়া দরজা খুলে দেখতে পায় একটা মাত্রাতিরিক্ত ফর্সা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মাঝে কোনো খুঁত নেই যে কেউ প্রথম দেখাতে প্রেমে পড়ে যাবে। এই মুহূর্তে আর্নিয়াও মেয়েটাকে দেখে একটা বড় সড়ো ক্রাশ খাইছে। পর মুহূর্তে এটা ভেবেই তার ভ্রু কুচকে আসে, এই মেয়েটা এখানে কি করছে? এতক্ষণ লাগে দরজা খুলতে? মেয়েটা এভাবে কথা বলায় আর্নিয়া রেগে যায়। এখন পর্যন্ত কেউ তার সাথে উচ্চ স্বরে কথা বলেনি, আর এই মেয়ে তাকে ধমক দিচ্ছে। আর্নিয়া রেগে কিছু বলতে যাবে তার আগে মেয়েটি তাকে পাশ কাটিয়ে চলে যায়। এটা দেখে আর্নিয়া আরো রেগে যায়। মেয়েটি স্পর্শকের কাছে যায়। আর্নিয়া স্পর্শক আর মেয়েটির উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। মেয়েটি স্পর্শককে জড়িয়ে ধরতে গেলে ফট করে স্পর্শক সরে যায়। আমি এসেছি তা দেখে তুই খুশি হসনি? তুই আমার বাসায় আমার কাছে এসেছিস আর আমি খুশি হইনি, এমন কোনোদিন হয়েছে অনু? অনু নামটি শুনে আর্নিয়া বুঝতে পারে এটা স্পর্শকের ফুফাতো বোন। স্পর্শক তাকে একদিন বলেছিল এই পৃথিবীতে তার 3 জন ব্যক্তি আপন আছে, তার ফুফু, ফুফাতো বোন অনু আর সে মানে আর্নিয়া। তাহলে এভাবে সরে গেলি কেন? তুই তো জানিস আমার এসব ভালো লাগে না। বাই দ্য ওয়ে, তুই কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস। স্পর্শকের শেষের কথাটা শুনে আর্নিয়া ভীষণ খেপে যায়। অনু একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, যা কি যে বলিস। আয় তোর সাথে একজনের পরিচয় করিয়ে দেই। স্পর্শক আর্নিয়ার কাছে গিয়ে আর্নিয়ার কোমর জড়িয়ে ধরে বলে, মিট মাই ওয়াইফ মিসেস স্পর্শিয়া আহমেদ আর্নিয়া। এটাই তোর আরো, যাকে তুই স্পর্শক অনুর দিকে চোখ রাঙিয়ে তাকায়, যা দেখে অনু ভয়ে চুপসে যায়। আর আরু, ও হচ্ছে আমার ফুফাতো বোন অরুণিমা রহমান অনু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি ভালো আছো। কেন আপু? ঘাড়ের কাছে ল্যাব বাইট দেখিয়ে বলে, স্পর্শক তো তোমার অবস্থা একদিনই তেনা তেনা বানিয়ে দিয়েছে। কথাটা বলেই অনু মিটমিটে হাসতে থাকে। আর্নিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। স্পর্শক মাথা চুলকিয়ে মুচকি হাসে। অনু আর স্পর্শক ছাদে দাঁড়িয়ে কথা বলছে। খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা হয়ে যাবে, আর তাড়াতাড়ি ডিভোর্সও হয়ে যাবে। আমি চাই যত দ্রুত সম্ভব ডিভোর্সটা হয়ে যাক। এইভাবে তো আর জীবন চলে না। আর্নিয়া সুস্থ হয়ে যাবার পরপরই আমি ডিভোর্সের ব্যবস্থা করব। হঠাৎই অনু স্পর্শকের হাত চেপে ধরে বলে, ওকে ডিভোর্স দিবে? আমি এমন লুকোচুরি খেলা আর খেলতে পারছি না। দিবে না কেন? যদি দিতে না চাই আমি জোর করে হলেও ডিভোর্স করিয়ে ছাড়বো। আর্নিয়া ওদের কথা শুনে ছাদের দরজার সামনে থমকে দাঁড়িয়ে যায়। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। স্পর্শককে ডিভোর্স দিয়ে দিবে? আর্নিয়া আর ওইখানে দাঁড়ায় না।
দৌড়ে নিজের রুমে চলে যায়। আর্নিয়া বিছানায় উবু হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদছে। আর্নিয়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। হঠাৎ করেই আর্নিয়ার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। যন্ত্রণা তীব্র থেকে তীব্র হতে থাকে। ডক্টর বলেছিল কান্নাকাটি আর্নিয়ার ব্রেনের জন্য ক্ষতিকর। আর্নিয়া মাথা চেপে ধরে উঠে বসে ড্রয়ার হাতড়ে নিজের কাঙ্ক্ষিত ঔষধ পেয়ে যায়। ওই ওষুধটার সাথে একটা হাই পাওয়ারই ও ঘুমের ওষুধ খায়। আর্নিয়া বেডে শুয়ে পড়ে, সাথে সাথে ঘুমের কোলে ঢলে পড়ে। 12টার দিকে স্পর্শক রুমে আসে। এসে দেখে আর্নিয়া এলোমেলোভাবে বেডে শুয়ে আছে। স্পর্শক আর্নিয়ার কাছে যায়। আর্নিয়া চোখের কোণে পানি চিকচিক করছে। স্পর্শক নিজের মনে মনে চিন্তা করে, আর্নিয়া কান্না করছিল, কিন্তু কেন? আমার কোনো ব্যবহারে আর্নিয়া কষ্ট পেয়েছে, কিন্তু আর্নিয়াকে তো আমি বকাবকি করি নাই। স্পর্শক ভালো করে খেয়াল করে দেখে বেডসাইড টেবিলের ড্রয়ার খোলা। সে এগিয়ে গিয়ে ড্রয়ারে হাত দিয়ে দেখে ওষুধের পাতা খালি। স্পর্শক বুঝতে পারে আর্নিয়ার আবার মাথা যন্ত্রণা করছিল। স্পর্শক আর্নিয়াকে ভালোভাবে শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দেয়। আর্নিয়ার কপালে একটা গভীর চুমু খায়। তারপর কতগুলো ফাইল আর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে রুমের লাইটটা অফ করে যায়। রুমে বসে কাজ করলে যদি আর্নিয়ার ঘুমের ডিস্টার্ব হয়, তাই ড্রয়িং রুমে চলে যায় স্পর্শক। খুব সকালে ঘুম ভেঙে যায় আর্নিয়ার। পাশে হাত দিয়ে দেখে স্পর্শক নাই। আর্নিয়া বেড থেকে নেমে এলোমেলো পায়ে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমের সোফায় জড়সড় হয়ে শুয়ে আছে স্পর্শক। এটা দেখে আর্নিয়ার দুই চোখ ভরে আসছে। আমার সাথে এক রুমে থাকবে না বলে এখানে এসে শুয়েছো। একদিনে আমি তোমার এতটা পর হয়ে গেলাম। আমাকে আর আগের মতো ভালোবাসো না। ও তুমি তো আমাকে কখনো ভালোই বাসোনি। আমাকে সুস্থ করার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছো। তুমি তো জানোই আমাকে সুস্থ করতে এসে তুমি আমাকে আরো অসুস্থ করে দিয়েছো। আমি তো তুমি নামক অসুখে আক্রান্ত হয়ে গেছি। আর্নিয়া কথাগুলো মনে মনে বলে রুম থেকে একটা কম্বল এনে স্পর্শকের গায়ে জড়িয়ে দেয়। স্পর্শকের কপালে কিস করতে গিয়েও থেমে যায় আর্নিয়া। দৌড়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে পড়ে আর্নিয়া। ফুপিয়ে কেঁদে ওঠে আর্নিয়া। কেন স্পর্শক, কেন আমার অনুভূতি নিয়ে খেললে? আমি তো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে যাইনি, তুমি এসেছিলে। ফিরিয়ে দিলেও বারবার ভালোবাসার দাবি নিয়ে আসতে। বেশ তো ছিলাম একা, কেন আমার জীবনে এলে? আমাকে কেন ভালোবাসা নামক অনুভূতির সাথে পরিচয় করালে? আর্নিয়া হো হো করে কেঁদে দেয়, ডুব দেয় অতীতে। প্রথম যেদিন স্পর্শকের সাথে দেখা হয়েছিল। আর্নিয়া প্রথম দিন কলেজ যাচ্ছে। তার বাসা থেকে কলেজ যেতে সময় লাগে 30 মিনিট। তার কাছে সময়ও ছিল 30 মিনিট, তাই সে তাড়াতাড়ি ড্রাইভ করতে থাকে। সে কোনোভাবেই প্রথম দিন লেট করতে চায় না। রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে যায়। আর্নিয়া গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায় রিক্সার জন্য, কিন্তু কোনো রিক্সার নামগন্ধও নেই। তাই আর্নিয়া সিদ্ধান্ত নেয় সে হেঁটেই কলেজে যাবে। এখান থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 8 মিনিট সময় লাগে। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে সে ফুটপাত থেকে রাস্তায় চলে এসেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাড়িটা আস্তে আসায় এত বেশি ব্যথা পায়নি। হাতে পায়ে সামান্য ছিলে গেছে আর পা মুচকে গেছে। আর্নিয়া পায়ে হাত দিয়ে রাস্তায় বসে পড়ে। তখন গাড়ি থেকে নেমে আসে একজন সুদর্শন পুরুষ। উচ্চতা 6 ফুটের উপরে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, ডার্ক রেড ঠোঁট, চোখের মণিগুলো কুচকুচে কালো, একটু বেশি কালো। নাকের ডগায় একটা কালো কুচকুচে তিল। তিলটা যেন ছেলেটার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আর্নিয়া ব্যথা ভুলে ছেলেটার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটার ফর্মাল লুক দেখে আর্নিয়া ক্রাশ খায়। ছেলেটি এসে আর্নিয়ার সামনে হাঁটু মুড়ে বসে। মিস, আপনি কি ব্যথা পেয়েছেন? ব্যথার কথা শুনতেই আর্নিয়ার মনে পড়ে সে অ্যাক্সিডেন্ট করেছে আর ব্যথাও পেয়েছে। ছেলেটাকে দেখে তার সব অনুভূতি কাজ করা বন্ধ করে দিয়েছিল। এবার আর্নিয়া চিৎকার করে কান্না শুরু করে দেয়। আর্নিয়া এভাবে কেঁদে দেবে ছেলেটা আশা করেনি। এত বড় মেয়ে যে এভাবে চিৎকার করে কাঁদবে সেটা তার কল্পনারও বাইরে ছিল। আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছেন? আপনি আমার পা ভেঙে দিয়েছেন। আমি এখন হাঁটবো কি করে? ছেলেটি বুঝতে পারে আর্নিয়ার পা মচকে গেছে। আর্নিয়ার পা থেকে জুতা খুলে পা ধরে টান দেয়। আর্নিয়ার ব্যথায় চিৎকার করে ছেলেটার কাঁধ খামচে ধরে। ছেলেটি খেয়াল করে দেখে আর্নিয়ার হাতও ছিলে গেছে, তাই সে আর্নিয়াকে কোলে তুলে নেয়। আর্নিয়া হতভম্ব হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। পড়ে যাওয়ার ভয়ে গলা জড়িয়ে ধরে।
আর্নিয়াকে গাড়িতে বসিয়ে ফার্স্ট এইড বক্স এনে ছিঁড়ে যাওয়া জায়গাটা স্যাবনল দিয়ে পরিষ্কার করে আলতা হাতে ব্যান্ডেজ করে দেয়। আর্নিয়া শুধু অবাকই হচ্ছে অপরিচিত ছেলেটার কেয়ার দেখে। যেখানে ছেলেটার তাকে ঝাড়ি মারার দরকার সেখানে ছেলেটা তার কেয়ার করছে। আর্নিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি ঠোঁট কামড়ে আলতো হেসে বলে, এইভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ার চান্স 100%। আপনি কোন উগান্ডার প্রেসিডেন্ট যে আপনার প্রেমে পড়তে যাব? আমি স্পর্শী আহমেদ আর্নিয়া কারোর প্রেমেই পড়ি না, সবাই আমার প্রেমে পড়ে। আপনি বুঝি উগান্ডার প্রেসিডেন্টের বউ? একদম কথা পেঁচানোর চেষ্টা করবেন না, এটা আমি একদমই পছন্দ করি না। বাই দা রাস্তা, আপনি কে বলেন তো? তুমি আমাকে চিনো না? আপনি কি কোনো সেলিব্রিটি যে আপনাকে চিনতে হবে? আর্নিয়ার কথা শুনে ছেলেটি মুচকি হেসে আর্নিয়ার দিকে ঝুঁকে কানে কানে বলে, আমি সব মেয়েদের কল্পনার রাজকুমার আদনান আহমেদ স্পর্শক। স্পর্শকের নাম শুনে আর্নিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে ভাবতেই পারছে না স্পর্শকের মতো একজন লোক তার এত কেয়ার করছে। আর্নিয়া চোখ বড় বড় করে স্পর্শকের দিকে তাকায়। আপনি সত্যি বলছেন আপনি আদনান আহমেদ স্পর্শক? এত অবাক হবার কি আছে? আপনি জানেন আপনাকে না দেখে শুধুমাত্র আপনার কথা শুনে আমি আপনার উপর ক্রাশিত। দেখলেন তো আমি কোন উগান্ডার প্রেসিডেন্ট। হুম। আপনার ঠিকানা বলেন, আপনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। খানভিলা। টুকটাক কথা বলতে বলতে স্পর্শকের গাড়ি এসে থামে খানভিলার সামনে। আর্নিয়া কিছু না বলে গাড়ি থেকে নেমে যাচ্ছিল। স্পর্শক আর্নিয়ার হাত ধরে টেনে আবার সিটে বসিয়ে দেয়। আপনার মতো অকৃতজ্ঞ আমি জীবনে দেখি নাই। আপনার কোন দিক দিয়ে আমাকে অকৃতজ্ঞ মনে হচ্ছে? সব দিক দিয়ে। আপনার জন্য আমি এত কিছু করলাম আর আপনি আমাকে সামান্য ধন্যবাদটুকু জানালেন না। আমি আপনাকে কিছু করতে বলেছিলাম? আপনি নিজের ইচ্ছায় করেছেন, তাই মন থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা আসছে না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে নেই। ধন্যবাদ না দিলেন অ্যাটলিস্ট নাম্বারটা তো দিয়ে যান। কেন? আপনি আমার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করলেন, ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেওয়া তো আমার কর্তব্য, তাই না? আর্নিয়া কিছু না বলে ফোন নাম্বার দিয়ে চলে যায়। আর্নিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে স্পর্শক মুচকি হেসে নিজের গন্তব্যে পাড়ি জমায়। স্পর্শক আর আর্নিয়ার মাঝে মাঝে ফোনে টুকটাক কথা হতো। কেটে গেছে কিছুদিন। আস্তে আস্তে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। সদ্য প্রেমে পড়া প্রেমিক প্রেমিকাদের মতো সারা রাত জেগে ফোন আলাপ, ঘোরাঘুরি করা, সব মিলিয়ে তাদের দিন ভালোই কাটতে থাকে। কিন্তু কেউ কাউকে নিজের অনুভূতির কথা বলে না। একদিন স্পর্শক আর্নিয়াকে প্রপোজ করে। সেদিন আর্নিয়া ভীষণ অবাক হয়, কারণ সে কল্পনাও করেনি যে স্পর্শকের মতো কেউ তাকে প্রপোজ করতে পারে। প্রথম সে স্পর্শককে ফিরিয়ে দেয়, পরে স্পর্শকের পাগলামির কাছে হার মেনে স্পর্শকের ভালোবাসা গ্রহণ করতে হয়। স্পর্শক আর আর্নিয়ার ভালোবাসার দিনগুলো ভালোই কাটতে থাকে। এভাবে কেটে যায় কয়েকটা বছর। হঠাৎ করে আহসান খান আর্নিয়ার বিয়ে ঠিক করে। আর্নিয়া অতীত থেকে বের হয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু রুমের কোথাও স্পর্শককে দেখতে পায় না। আর্নিয়া আর কিছু না ভেবে টাওয়ালটা ব্যালকনিতে মেলে দেয়। রুমে এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যায়, কিন্তু স্পর্শককে দেখতে পায় না। পা বাড়ায় অন্য রুমের উদ্দেশ্যে। এখন তো দিনের বেশিরভাগ সময় স্পর্শক অন্য রুমে থাকে। আর্নিয়াকে আর কষ্ট করে অন্য রুমে যেতে হয় না, তার আগেই অনুর সাথে তার দেখা হয়ে যায়। অনু আপু, স্পর্শক কোথায়? কিছুক্ষণ আগে তো স্পর্শক তাড়াহুড়ো করে কোথায় বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু বলে গেছে তোমাকে বলতে স্পর্শক আসতে দেরি হবে। ও। অনু ফোন স্ক্রল করতে করতে চলে যায়। আর্নিয়া রুমে চলে আসে। স্পর্শকের এতটা চেঞ্জ আর্নিয়া কিছুতেই মেনে নিতে পারছে না। স্পর্শক কখনো তাকে না বলে কোথাও যেত না। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু স্পর্শক একবারের জন্য তাকে ফোন দেয়নি। আর্নিয়া চাতক পাখির মতো অপেক্ষা করছিল স্পর্শকের ফোনের জন্য, কিন্তু স্পর্শক ফোন দেয়নি। অপেক্ষা করতে করতে আর্নিয়া ঘুমিয়ে পড়ে। আর্নিয়ার ঘুম ভাঙে বিকেলে। ফোন চেক করে দেখে স্পর্শক ফোন দেয়নি। আর্নিয়া মাথায় সাদা ওড়না জড়িয়ে মন খারাপ করে ছাদে চলে যায়। ছাদে আর্নিয়ার হাতে লাগানো একটা বেলি ফুল গাছ আছে। বিয়ের আগে স্পর্শকের সাথে আর্নিয়া মাঝে মাঝেই এই বাড়িতে আসতো। আর্নিয়া বেলি ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখছে আর স্পর্শকের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। প্রত্যেকটা মুহূর্ত ছিল মধুর। সন্ধ্যার দিকে আর্নিয়া ছাদ থেকে নিচে নেমে আসে। অনু রুম ক্রস করে যখন নিজের রুমে যাচ্ছিল, তখন অনু আর স্পর্শকের কথা শুনতে পায়। আদা খোলা দরজাটা সম্পূর্ণ খুলে ফেলে। দরজা খুলে আর্নিয়া স্তব্ধ হয়ে যায়। স্পর্শক অনুকে কিস করছে।
দরজা খোলার আওয়াজে স্পর্শক আর অনু দুজনই দরজার দিকে তাকায়। আর্নিয়া চোখে পানি টলমল করছে। স্পর্শক কিছু বলতে যাবে তার আগেই আর্নিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে চলে যায়। স্পর্শক আর্নিয়ার পিছে যায়। স্পর্শক বাইরে বের হওয়ার আগেই আর্নিয়া গেট দিয়ে বাড়ির বাইরে চলে যায়। আর্নিয়া দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে। পিছন থেকে একটা ট্রাক এসে আর্নিয়াকে ধাক্কা মারে। আর্নিয়া ছিটকে গিয়ে স্পর্শকের পায়ের কাছে পড়ে। স্পর্শকের পৃথিবী থমকে যায়। আর্নিয়া স্পর্শকের দিকে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। সাদা ওড়নাটা আর্নিয়ার রক্তে লাল বর্ণ ধারণ করেছে। আর্নিয়ার শরীর রক্তে মাখামাখি হয়ে গেছে। স্পর্শক ধপ করে আর্নিয়ার পাশে বসে পড়ে। স্পর্শক যেন অনুভূতি শূন্য হয়ে গেছে। স্পর্শক রাস্তায় পড়ে থাকা আর্নিয়ার নিস্তেজ দেহের দিকে তাকিয়ে আছে। আরু, এই আরু, কথা বলো। এই আরু, তুমি আমার সাথে কথা বলবে না? আমার উপর তোমার এত অভিমান যে আমার সাথে কথা বলবে না? স্পর্শক, আমাদের এখন আর্নিয়াকে নিয়ে হসপিটালে যাওয়া উচিত। আমার আরু কোথাও যাবে না। আমার আরু আমার সাথে থাকবে। দেখ স্পর্শক, এখন পাগলামি করিস না। এখন আর্নিয়াকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত, নাহলে আর্নিকার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমার আরুর কিচ্ছু হবে না। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়। এর মাঝে অ্যাম্বুলেন্স চলে আসে। অনু ফোন করেছিল। স্পর্শক হসপিটালের করিডোরে সিটে হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণের মাঝেই আর্নিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অনু এসে স্পর্শকের কাঁধে হাত রাখে। স্পর্শক অনুর হাত মুঠো করে ধরে কেঁদে দেয়। অনু, আমি আমার আরুর খেয়াল রাখতে পারলাম না। ও আমাকে ভুল বুঝে দূরে সরে গেল। অপারেশন থিয়েটারে থেকে একটা নার্স বের হলো। স্পর্শক দৌড়ে নার্সটার কাছে গেল। আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফের অবস্থা সিরিয়াস, বাঁচার চান্স খুবই কম। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। কথাটা শোনার সাথে সাথে স্পর্শক সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে অনু ধরে ফেলে। কয়েকটা ওয়ার্ড বয় স্পর্শককে ধরে কেবিনে নিয়ে যায়। ডক্টর অনুর কথায় স্পর্শককে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। 3 ঘন্টা পর স্পর্শকের ঘুম ভাঙে। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে একটা কেবিনে আছে। আর্নিয়ার কথা মাথায় আসতেই স্পর্শক তাড়াহুড়ো করে বেড থেকে নেমে রুম থেকে বের হতে যাবে। তার আগেই কারোর সাথে ধাক্কা লাগে। তাকিয়ে দেখে অনু, আমার আরু কোথায়? এখন কেমন আছে? অপারেশন শেষ হয়ে গেছে? কি হলো, কথা বলছিস না কেন? তুই আমাকে কথা বলার সুযোগ দিয়েছিস, নিজেই তো বকবক করে যাচ্ছিস। আর এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? অনুর বাচ্চা, এত কথা না বলে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আর্নিয়া অপারেশনে সাকসেসফুল হয়েছে। আর্নিয়ার আর কোনো বিপদ নেই, এখন মোটামুটি সুস্থ আছে। কেবিনে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে। তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি, এখন কেমন লাগছে তোর? স্পর্শক অনুর কথা পাত্তা না দিয়ে পা বাড়ায় আর্নিয়ার কেবিনের দিকে। কেবিনের দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে স্পর্শক। রুমে প্রবেশ করতেই আর্নিয়াকে দেখে স্পর্শকের বুকটা থক করে ওঠে। আর্নিয়ার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা। স্পর্শক আর্নিয়ার পাশে ধপ করে বসে পড়ে। আর্নিয়ার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আরু, তুমি কি করে তোমার স্পর্শককে ভুল বুঝতে পারলে? তুমি জানো না তোমার স্পর্শক অন্য কোনো মেয়েকে স্পর্শ তো অনেক দূরের কথা, তার আরু ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথাও কল্পনা করতে পারে না। আর অনুকে আমি নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবি না। স্পর্শকের চোখ থেকে অজর দ্বারায় পানি পড়ছে। স্পর্শক চোখ বন্ধ করে আর্নিয়ার হাতে কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দেয়। গালে কারো হাতে স্পর্শ পেয়ে স্পর্শক চোখ খুলে। আর্নিয়া তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। স্পর্শক আর্নিয়ার দিকে তাকাতেই আর্নিয়া ফিক করে হেসে দেয়। স্পর্শক আর্নিয়ার হাসি দেখে ব্রু কুচকে তাকায়, ইশারায় জিজ্ঞেস করে, কি? কাঁদলে তোমাকে বাচ্চাদের মতো লাগে। কথাটা বলতে আর্নিয়া আবার হেসে দেয়। স্পর্শক বুঝতে পারে আর্নিয়ার হাসতে ভীষণ কষ্ট হচ্ছে, তবু তাকে হাসানোর জন্য হাসছে। স্পর্শক আর্নিয়ার হাতটাকে আরো শক্ত করে মুঠোয় নিয়ে নেয়। আরু, তুমি আমাকে ক্ষমা করে দিও, আজকে আমার জন্য তোমার এই অবস্থা। ছি ছি স্পর্শক, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? ভুল তো আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর অনু আপুকে জড়িয়ে কী সব ভাবছিলাম। আমার বোঝা উচিত ছিল আমার স্পর্শক আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। এইসব কথা বাদ দাও, এখন বলো তুমি কি খাবে? তোমাকে, মানে চকলেট, আইসক্রিম আর ফুচকা খাবো।
স্পর্শক আনিয়ার মুখের এসব খাবারের নাম শুনে চোখ বড় বড় করে তাকায়। সে তো জানতো এই আরু এসব পছন্দ করে না, যে করতো সে তো হারিয়ে গেছে, আর কোনো দিন ফিরে পাবে নাকি তা জানে না স্পর্শক। আমার মামুনিটা কেমন আছে? থমথমে পুরুষালী কণ্ঠ শুনে দুজনেই বাঁকা চোখে দরজার দিকে তাকায়। এহসান খানকে দেখেই আর্নিয়ার চোখে ধপ করে আগুন জ্বলে ওঠে। এহসান খান ভিতরে আসতে চাইলে বাধা দেয় আর্নিয়া। তুমি এক পাও কেবিনের ভেতরে রাখবে না। কেন মামুনি? বলতে বলতে কয়েক পা এগিয়ে আসে এহসান খান। আর্নিয়া স্পর্শককে উদ্দেশ্য করে বলে, এই স্পর্শক, এই লোকটাকে চলে যেতে বলো। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। স্পর্শক এহসান খানকে চলে যেতে কি বলবে? তার তো মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। স্পর্শক তো এখনো অবাকের রেশি কাটিয়ে উঠতে পারছে না। যে মেয়ে তার বাবা অন্তঃপ্রাণ, সেই নাকি তার বাবাকে সহ্য করতে পারছে না। স্পর্শক নিজেকে সামলে নিয়ে এহসান খানকে উদ্দেশ্য করে বলে, মিস্টার খান, আপনি এখান থেকে চলে যান। না, আমি আমার মেয়ের সাথে কথা না বলে যাব না। আমি জানি আমার আরু সোনার আমার উপর অভিমান করেছে, তাই আমার সাথে কথা বলতে চাইছে না। আরু মামুনি, পাপার সাথে এত অভিমান করলে চলে? তুমি যে আমার সাথে এমন ব্যবহার করছো, তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। স্পর্শক, এই লোকটাকে এইসব ন্যাকামো বন্ধ করতে বলো আর এখান থেকে চলে যেতে বলো। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? আরু মামুনি, এই শয়তানটা কি তোমাকে কিছু নিয়ে ভয় দেখিয়ে এসব বলতে বাধ্য করেছে? ভয়ের কিছু নেই, আমাকে বলতে পারো। স্পর্শক তোমার বা আমার কোনো ক্ষতি করতে পারবে না। স্পর্শক, তুমি এই লোকটাকে এক্ষুনি এই কেবিন থেকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আর্নিয়া বেড থেকে উঠতে গেলে স্পর্শক ধরে শুয়ে দেয় আর্নিয়াকে। স্পর্শক কয়েকটা গার্ড ডেকে এহসান খানকে ঘাড় ধাক্কা দিয়ে কেবিন থেকে বের করে দেয়। এহসান খান রেগে হাতে থাকা বুকেটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর হনহনিয়া হসপিটাল থেকে বের হয়ে যায়। স্পর্শক এখনো হাঁ করে আর্নিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। মুখ অফ করো, না হলে মশা ঢুকে যাবে। আর্নিয়ার কথায় স্পর্শক থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি নিজের মুখ বন্ধ করে ফেলে। আরু, তুমি তোমার বাবার সাথে এমন বিহেভ করলে কেন? উনি বাবা না, বাবা নামের কলঙ্ক। উনি কারো বাবা হওয়ার যোগ্যতা রাখেন না। এসব কি বলছো তুমি? স্পর্শক, আমার সবকিছু মনে পড়ে গেছে। সত্যি? স্পর্শক আনিয়াকে শোয়া অবস্থায় জড়িয়ে ধরে। হঠাৎ আনিয়া ফুপিয়ে কেঁদে দেয়। আনিয়ার কান্নার শব্দ শুনিয়ে স্পর্শক ব্যস্ত হয়ে যায়। আরু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। স্পর্শক, পাপা কি করে পারলো আমার আম্মা, বাবাই আর মামুনিকে খুন করতে? এখনো তাদের চিৎকার আমার কানে ভেসে আসে। এখনো মনে হচ্ছে তারা বলছে, আরু মা পালিয়ে যা, না হলে এই লোকটা তোকে মেরে ফেলবে। আরু মা, তুই স্পর্শকের কাছে চলে যা। স্পর্শক থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। চোখের সামনে তাদের মরতে দেখেছি, তাকিয়ে থাকা ছাড়া আর কিচ্ছুই করার ছিল না। কি কষ্ট ছিল সে মৃত্যু যন্ত্রণা। আরু, এহসান খান তোমার পাপা না? কি বলছো এসব? যা বলছি সত্যি। এহসান খান তোমার মামা। এটা কি করে সম্ভব? আমি ছোটবেলা থেকে জেনে এসেছি উনি আমার বাবা, আর আজকে তুমি হঠাৎ করে বলছো উনি আমার মামা। এতদিনেও তুমি খেয়াল করনি ওনার পদবী খান আর আমাদের পদবী আহমেদ। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে সব ক্লিয়ার করে বলো। উনি যদি আমার মামাই হন, তাহলে আমাকে কেন মারতে চাইলেন? নিজের বোনকে কি করে মেরে ফেললেন? মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে জানো আরু পাখি। এই পৃথিবীর কিছু মানুষ বড্ড নিষ্ঠুর। তাদের কাছে অর্থের বাইরে সবকিছু মূল্যহীন, অর্থের কাছে সম্পর্কগুলো মূল্যহীন। তেমনি তোমার মামাও একজন অর্থলোভী মানুষ। টাকার নেশায় পড়ে নিজের বোনকে খুন করছেন, নিজের ভাইকে খুন করেছেন, এমনকি নিজের বাবাকেও খুন করতে চেয়েছিলেন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তুমি ক্লিয়ার করে বলো। আজকে তোমাকে সবকিছু খুলে বলবো। সবকিছু সূচনা হয়েছিল আজ থেকে 20 বছর আগে। এহসান খান মানে তোমার বড় মামা সম্পত্তির জন্য তোমার নানাকে খাবারের সাথে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন তোমার ছোট মামির জন্য। তোমার ছোট মামি এহসান খানকে খাবারে বিষ দিতে দেখে ফেলেন। তিনি গিয়ে বাড়ির সবাইকে বলে দেন এ কথা। তোমার নানা রেগে এহসান খানকে অনেক বাজে কথা বলে
অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং ওনাকে ত্যায্য পুত্র করে দেন। তখন তিনি আমাদের বাসায় মিষ্টি মা মানে তোমার মার কাছে আসেন। তোমার মা বরাবরই বড় ভাই পাগল ছিলেন। ওনার কাছে পুরা দুনিয়া একদিকে, ওনার ভাই আরেকদিকে। এতটাই বিশ্বাস করতেন, ওনার মতে ওনার বড় ভাই কোনো অন্যায় কাজ করতেই পারেন না। এহসান খান এসে তোমার নানা আর ছোট মামার নামে মিথ্যা কথা বলেন মিষ্টিমার কাছে, আর উনি বিশ্বাস করে ফেলেন। মিষ্টিমা এহসান খানকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেন। 20 বছর আগে। বোন, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। এখন আমি কোথায় থাকবো? তোমার চিন্তার কোনো কারণ নেই। আজ থেকে তুমি এই আহমেদ ভিলাতে আমার কাছেই থাকবে। এ হয় না বোন, নিজের ছোট বোনের শ্বশুর বাড়িতে বড় ভাই হয়ে কি করে থাকবো? মিসেস রেশমি আহমেদ এগিয়ে এসে বললেন, কেন হয় না এহসান ভাই? আপনি আমাদের নিজের লোক ভাবতে পারছেন না? ছি ছি বোন, এসব কি বলছো? তোমরাই তো আমার নিজের লোক। এহসান খান একটু নাটক করে বললেন, পলা, এহসান ভাই আজ থেকে এখানেই থাকবেন। তুই রহিমাকে গেস্ট রুম পরিষ্কার করতে বল। 6 বছরের ছোট্ট স্পর্শক দৌড়ে এহসান খানের কোলে ওঠে। স্পর্শক ছোটবেলা থেকেই তার মম আর মিষ্টি মা ছাড়া অন্য কোনো মেয়ের ধারে কাছেও যেত না। সেই বরাবরই ছেলেদের সাথে মিশতে পছন্দ করত। স্পর্শকের মা তার বাবা মার একমাত্র সন্তান হওয়ায় স্পর্শকের কোনো মামা ছিল না, তাই এহসান খানের সাথে বেশ ভাব ছিল। বিকেলে 2 ভাই নিলয় আহমেদ আর নীল আহমেদ অফিস থেকে ফিরলেন। 2 ভাই এসেই ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিলেন। পলা আহমেদকে সিঁড়ি দিয়ে একা নামতে দেখে রেগে যান নীল আহমেদ। পলা আহমেদ 8 মাসের অন্তঃসত্ত্বা। ছোট স্পর্শক তো এখন থেকেই ঠিক করে রেখেছে বড় হয়ে সে আর্নিয়াকে বিয়ে করবে। স্পর্শিয়া আহমেদ আর্নিয়া নামটাও স্পর্শক নিজের নামের সাথে মিলিয়ে রেখেছে। দেখতে দেখতে কেটে যায় 2টা মাস। জন্ম হয় আর্নিয়ার। আর্নিয়াকে কোলে নিয়ে স্পর্শকের সে কি আনন্দ! সে তার বউকে সবার প্রথম কোলে নিয়েছে। নিলয় আহমেদ আর নীল আহমেদ স্পর্শক আর আর্নিয়ার বিয়ে ঠিক করে রাখেন। আর্নিয়ার বয়স 1 বছর। হঠাৎ করেই নীল আহমেদের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। লাস্ট স্টেজে হওয়ায় চিকিৎসা করেও কোনো উন্নতি হয়নি। বেশ কিছুদিনের মাঝেই আর্নিয়াকে বুকে জড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীল আহমেদ। পরিবার প্রিয়জন সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে যান নীল আহমেদ। নিজের স্বামীকে হারিয়ে ভেঙে পড়েন পলা আহমেদ। তখন এহসান খান দায়িত্ব নেয় আর্নিয়ার। যখন থেকে আর্নিয়া কথা বলতে পারে তখন থেকে এহসান খানকে বাবা ডাকে। সময় সময়ের মতো চলতে থাকে। সময় কারোর জন্য থেমে থাকে না, তেমনি কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। পলা আহমেদ নিজের ভালোবাসার মানুষটিকে ছাড়া বাঁচতে শিখে গেছে। আর্নিয়ার বয়স 14 বছর আর স্পর্শকের বয়স 20 বছর। দুজনের মধ্যে সাপে নেউলের সম্পর্ক। আবার কেউ কাউকে ছাড়া 1 মিনিটের জন্য থাকতে পারে না। দুজন দুজনকে ভালোবাসে ঠিকই, কিন্তু কেউ কারো কাছে প্রকাশ করে না। স্পর্শক লন্ডনের নামকরা ভার্সিটিতে চান্স পায়, কিন্তু সে যাবে না। সে তার আর্নিয়াকে ছাড়া থাকতে পারবে না। সবাই মিলে তাকে অনেক বুঝায়। সে রাজি হয়, তবে তার একটা শর্ত আছে। আর্নিয়ার সাথে যদি তার বিয়ে দেয় তবেই লন্ডন যাবে, আর না হলে না। আর কোনো উপায় না পেয়ে সবাই রাজি হয়ে যায়। ঘরোয়াভাবে স্পর্শকের সাথে আর্নিয়ার বিয়ের ব্যবস্থা করেন নিলয় আহমেদ। দুজনই প্রাপ্তবয়স্ক হলে ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। 1 সপ্তাহ পরে স্পর্শক লন্ডন চলে যাবে 3 বছরের জন্য। তাই আজকে স্পর্শক আর আর্নিয়ার বিয়ে। স্বাভাবিকভাবে তাদের বিয়ে হয়। স্পর্শকের ইচ্ছেতে আর্নিয়া আজকে লাল টুকটুকে পৌঁছে সেজেছে। আজকে আর্নিয়ার থেকে চোখ ফেরানো তাই হয়ে গেছে। গোল্ডেন কালার শেরওয়ানিতে প্রিন্সের থেকে কোনো অংশে কম লাগছে না স্পর্শককে। বাসর ঘরে বসে আছে আর্নিয়া। তার থেকে 5 ইঞ্চি দূরে বসে আছে স্পর্শক। এক ধানে তাকিয়ে আছে আর্নিয়ার দিকে। আর্নিয়া পরনে নীল শাড়ি, যেটা স্পর্শক নিজ হাতে পরিয়ে দিয়েছে আর্নিয়াকে। কেটে যায় 1 সপ্তাহ। আজকে স্পর্শক 3 বছরের জন্য চলে যাবে লন্ডনে। স্পর্শকের যাওয়ার সময় হলে স্পর্শককে জড়িয়ে ধরে আর্নিয়ার সে কি কান্না! কিছুতেই স্পর্শকে ছাড়তে চাইছে না। এহসান খান অনেক কষ্টে আর্নিয়াকে আটকে রাখে। 3 বছর পর আজকে আহমেদ ভিলায় খুশির সীমা নেই, কারণ 3 বছর পর বাড়ির ছেলে বাড়ি ফিরে আসছে। নতুন রূপে সেজেছে আহমেদ ভিলা। 3 দিন পর খুব ধুমধাম করে স্পর্শক আর আর্নিয়ার বিয়ে দিবে নিলয় আহমেদ। আর্নিয়া আজকে খুব সুন্দর করে সেজেছে। লাল পাড়ের সাদা শাড়ি পরেছে। স্পর্শকের ইচ্ছে ছিল সে তার পিচি বউকে লাল পাড়ের সাদা শাড়ি নিজ হাতে পরিয়ে দিবে।
নিজ হাতে পায়ে আলতা দিয়ে চোখ ঘন কালো কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুলের সাদা গোলাপ ফুলে গুজে দিবে। আর্নিয়া স্পর্শকের মনের মতো করে সেজেছে। স্পর্শক তাকে এয়ারপোর্টে এমন সাজে দেখে চমকে যায়, কিন্তু আফসোস স্পর্শক নিজের হাতে আর্নিয়াকে সাজাতে পারেনি। আর্নিয়া ড্রয়িং রুমে আসে। আর্নিয়াকে দেখে তার মা জিজ্ঞেস করে, কিরে তুই এভাবে সেজেছিস কেন, আর গ্রামের মেয়েদের মতন শাড়ি পরেছিস কেন? আর্নিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। সে তো আর তার মাকে বলতে পারবে না স্পর্শকের মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলেছে। আর্নিয়া আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখনই স্পর্শকের মা মুচকি হেসে আর্নিয়ার মায়ের কাঁধে হাত রেখে বলে, বলা, দেখেছিস আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে, নিজের স্বামীর মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলেছে। স্পর্শকের মায়ের কথা শুনে আর্নিয়া লজ্জায় মাথা নামিয়ে ফেলে। আর্নিয়া আমতা আমতা করে বলে, আমি গাড়িতে বসছি, তোমরা এসো, এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে গেছে। কথাটা বলে আর্নিয়া দৌড়ে চলে যায়। এয়ারপোর্ট। স্পর্শক দাঁড়িয়ে আছে আর্নিয়ার সামনে। 3 বছর পর দুজন দুজনকে দেখছে। এই 3 বছর স্পর্শক ইচ্ছে করেই আর্নিয়ার সাথে কথা বলেনি বলে ভুল হবে, বলেছে মাসে 1 থেকে 2 বার, তাও 2 থেকে 3 মিনিট। স্পর্শক চায়নি আর্নিয়া আবেগে ভেসে গিয়ে নিজের পড়াশোনার ক্ষতি করুক। 3 বছর আগের আর্নিয়া হলে এতক্ষণে স্পর্শকের বুকে ঝাঁপিয়ে পড়তো, কেঁদে কেঁদে স্পর্শকের বুক ভাসিয়ে দিত, হাজার অভিযোগ তুলে ধরতো স্পর্শকের সামনে, অভিমানে গাল ফুলিয়ে রাখতো। 3 বছর পরের আর্নিয়া যে ম্যাচিওর হয়ে গেছে, স্পর্শক ভাবছে তার পিচ্ছি বউটা বড় হয়ে গেছে। আর্নিয়া স্পর্শকের সাথে কথা বলেনি, স্পর্শকও আর্নিয়ার সাথে কথা বলেনি। সবার সামনে কথা বলতে দুজনেরই অস্বস্তি হচ্ছে। সবাই ডিনার করছে আর আর্নিয়া রুমে বসে আছে। আর্নিয়া রাতে 1 গ্লাস দুধ ছাড়া আর কিছু খায় না। স্পর্শকে সবাই রীতিমতো জামাই আদর করছে। বেচারা স্পর্শক ফেসে গেছে, কাউকে কিছু বলতে পারছে না। এতদিন পর বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, এতটুকু করা স্বাভাবিক। 1 ঘন্টা পরে সবার কাছ থেকে ছাড়া পেল স্পর্শক। ড্রয়িং রুমে থেকে পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্যে। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতেই খুলে যায়। দরজা ভিতর থেকে লক ছিল না, শুধু চাপানো ছিল। রুম দেখে স্পর্শক অবাক হয়ে যায়, কারণ সে রুমটা যেমন রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। সামান্যতম পরিবর্তনও রুমটির হয়নি। স্পর্শক রুমের চারপাশে চোখ বোলায়, কিন্তু আর্নিয়াকে কোথাও দেখতে পায় না। হঠাৎ তার মনে হলো আর্নিয়া তো ঘুমানোর আগে ছাদে যাওয়ার অভ্যাস আছে। স্পর্শক কাউকে একটা ফোন করে মুচকি হেসে ছাদের দিকে চলে যায়। ছাদে দরজার কাছে স্পর্শক দাঁড়িয়ে যায়। স্পর্শক ভেবে পাচ্ছে না এই ঘুটঘুটে অন্ধকারের মাঝে আর্নিয়া ছাদে কি করছে। স্পর্শক ফোনের ফ্ল্যাশ অন করে পা বাড়ায় সামনের দিকে। স্পর্শকের পা কিছু একটার মাঝে আটকে যায়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। হঠাৎ ছাদ আলোকিত হয়ে যায় আর স্পর্শকের উপর ঝড়ি পড়তে থাকে। সবাই একসাথে চিৎকার করে বলে, হ্যাপি বার্থডে। স্পর্শক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। আজকে যে তার জন্মদিন, সেটা স্পর্শকের মনেই ছিল। স্পর্শক আরো বেশি অবাক হয়ে যায় তার ফুফু আর ফুফাতো বোন অনুকে দেখে। অনু এসে স্পর্শককে বলে, কেমন লাগলো সারপ্রাইজ? বলে বোঝাতে পারবো না। সব কিন্তু ভাবির প্ল্যান। ভাবি শব্দটা শুনিয়ে স্পর্শকের ভ্রু কুঁচকে আসে। কিছু একটা ভেবে স্পর্শক মাথা চুলকে মুচকি হাসে। সবাই একসাথে স্পর্শকের বার্থডে সেলিব্রেট করে। সেলিব্রেশনের শেষে ঘুমানোর জন্য সবাই নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আর্নিয়া যেতে নিলে স্পর্শক আর্নিয়ার হাত টেনে ধরে, এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। কোমর জড়িয়ে ধরে আর্নিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় স্পর্শক। আমি আসার পর থেকে তুই আমার সাথে একটা কথা বলিসনি। আমার পিচ্চি বউটা কি আমার উপর খুব বেশি অভিমান করেছে? মাথা নাড়িয়ে অসম্মতি জানাই যে সে অভিমান করেনি। তাহলে কথা বলছিস না কেন? আর্নিয়া নিজেকে স্পর্শকের কাছ থেকে ছাড়িয়ে 2 হাত রেলিংয়ে রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, 3টা বছর আপনার সাথে দেখা হয়নি, কথা হয়েছে, তবু অপরিচিতদের মতো কেমন আছো এটুকু জিজ্ঞেস করতেন। আমার উত্তর শোনার পরেই ফোন কেটে দিতেন। আপনি কেমন আছেন এটা জিজ্ঞেস করার সময় পর্যন্ত দিতেন না। হয়তো এটা আমার ভালোর জন্যই করেছেন। এতদিন কথা না বলার কারণে আপনার সাথে কথা বলতে অস্বস্তি হচ্ছে। হওয়াটা কি স্বাভাবিক নয়? সবাই বলে দূরত্ব নাকি ভালোবাসা বাড়ায়। আমার মতে অনেক সময় দূরত্বের জন্য ভালোবাসা হারিয়ে যায়। একটা মানুষ যখন অপর পাশের ব্যক্তিটির কাছ থেকে অবহেলা পায়, তখন অন্য কারো কাছ থেকে একটুখানি গুরুত্ব পেলে তার কাছে চলে যায়। আর্নিয়া এটুকু বলে থামে। স্পর্শক ভাবছে তার আর্নিয়া কি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে।
আর্নিয়ার ভালো করতে গিয়ে কি আর্নিয়াকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো? কারণ সে তো আর্নিয়াকে কম ইগনোর করেনি। স্পর্শকের মনে এখন নানা প্রশ্ন উকি দিচ্ছে। 3 বছর আগে সে যে আর্নিয়াকে রেখে গিয়েছিল, সে কখনো তাকে আপনি করে বলতো না। আর্নিয়া একটা লম্বা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, আপনার মনে এখন নানা প্রশ্ন উকি দিচ্ছে। এই 3 বছরে আমি কাউকে ভালোবেসে ফেলেছি নাকি? আমি কাউকে ভালোবাসিনি, হয়তো ভালোবেসে ফেলতাম। আমার নামের সাথে মিসেস সিলমোহর যদি না লাগিয়ে দিতেন। এই 3টা বছর প্রত্যেক মুহূর্তে সবাই আমাকে মনে করিয়ে দিয়েছে আমি কারো আমানত। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে হুট করে আপনি কেন ডাকছি। আপনাকে কি করে সম্বোধন করব ভেবে পাচ্ছিলাম না। হুট করে মনে হলো আপনি সম্বোধনটাই বেস্ট। স্পর্শক আর্নিয়াকে নিজের দিকে ঘুরিয়ে আর্নিয়ার চুলের ভাঁজে আলতো করে হাত ঢুকিয়ে দেয়। আর্নিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তোমার মুখে আপনি শুনতে ভালো লাগে না? তুমি যখন আমাকে তুমি বলে ডাকো, তখন সেই ডাকটা আমার বুকে গিয়ে লাগে। এতদিন তোমাকে যত অবহেলা করেছি, সব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। তোমাকে আমি এত ভালোবাসবো যে কোনো অভিযোগ করার সুযোগই দিব না। আর্নিয়া স্পর্শকে জড়িয়ে ধরে। স্পর্শকও 2 হাত দিয়ে আগলে নেয় তার প্রেয়সীকে। চলে যায় 1 বছর। আর্নিয়া আর স্পর্শক সুখে শান্তিতে সংসার করছে। আর্নিয়া 9 মাসের অন্তঃসত্ত্বা। স্পর্শক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আর্নিয়া স্পর্শককে সবকিছু এগিয়ে দিচ্ছে। স্পর্শক আর্নিয়াকে কড়া গলায় বলে, সিঁড়ি দিয়ে একদম নামবে না, একা একা ওয়াশরুমে যাবে না, মা অথবা মিষ্টি মা কাউকে ডাক দিবে, টাইমলি খাবার খাবে। ঠিকমতো খাবার না খেলে আমি বাড়ি ফিরে তোমার ক্লাস নিব। আমি আসছি, সাবধানে থাকবে। স্পর্শক যাওয়ার আগে আর্নিয়ার কপালে একটা চুমু এঁকে দেয়। আর্নিয়া আবেশে চোখ বন্ধ করে ফেলে। স্পর্শক অফিসে চলে যায়। আর্নিয়া স্পর্শকের কথাগুলো রিপিট করে একটা ভেঙচি কাটে। আমার সাথে কড়া গলায় কথা বলে। নেহাত তোকে ভয় পাই, তাই তোর সামনে কিছু বলতে পারি না। আমার বয়ে গেছে তোর কথা শুনতে। বেটা অসভ্য। স্পর্শক কোম্পানির পুরনো ফাইল চেক করে দেখে এহসান খান কোম্পানির টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। স্পর্শকের ফোন বেজে ওঠে। স্পর্শক ফোনটা রিসিভ করে। হ্যালো স্যার। বলো। স্যার, এহসান খান আপনাদের কোম্পানির খবর টাকার বিনিময়ে বাইরে লিঙ্ক করে। আপনাদের কোম্পানিতে তৈরি করার প্রজেক্ট অন্য কোম্পানিতে বিক্রি করে দেয়। এছাড়াও অনেক বাজে বাজে কাজের সাথে জড়িত। বাকি ইনফরমেশন রাতের মাঝে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার স্যার। বাই। স্পর্শক তার বাবার কাছে যায় এবং সবকিছু খুলে বলে। স্পর্শক আর তার বাবা এহসান খানকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। এহসান খান যাওয়ার আগে শুধু বলে যায়, এই অপমানের বদলা আমি নেবই। স্পর্শক বাড়ি ফিরে পলা আহমেদকে তার ভাইয়ের কুকর্মের কথা সব বলে। সবকিছু শুনে পলা আহমেদ স্তব্ধ হয়ে যায়। তিনি বিশ্বাসই করতে পারছেন না এত বছর ধরে তার ভাই তার সাথে প্রতারণা করে আসছে। স্পর্শকের ফোন বেজে ওঠে। স্পর্শক ফোনটা রিসিভ করে। হ্যালো স্যার, এহসান খান অনেক অন্যায় করেছে। 18 বছর আগে নিজের বাবাকে মারার প্ল্যান করেছিলেন, কিন্তু কোনো কারণে নিজের প্ল্যানে সফল হতে পারেননি। কয়েক বছর আগে নিজের হাতে নিজের ভাইকে খুন করেছেন, আর এসব তিনি করেছেন সম্পত্তির জন্য। সবকিছু শুনে স্পর্শক স্তব্ধ হয়ে যায়। হাত থেকে ফোনটা পড়ে যায়। পলা আহমেদ স্পর্শককে জিজ্ঞেস করে, কি হয়েছে? স্পর্শক সব বলে। সব শুনে পলা আহমেদ হাউমাউ করে কেঁদে দেয়। তিনি ভাবতে পারছেন না ওনার ভাই একজন খুনি। তিনি এখন বুঝতে পারছেন এতদিন তিনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন। মিষ্টিমা, এভাবে কেঁদো না। তোমার কান্নার শব্দ শুনলে আরু এখানে চলে আসবে, আর এসব কিছু আরু জানতে পারলে কিছুতেই মেনে নিতে পারবে না। ও ভেঙে পড়বে। পলা আহমেদ নিজেকে সামলে বলে, স্পর্শ, তুমি আরুর কাছে যাও। কিন্তু মিষ্টিমা। আমি ঠিক আছি, তুমি আরুর কাছে যাও। আমি এখন একলা থাকতে চাই। আর হ্যাঁ, আরুকে তুমি কিছু বলো না, কারণ আরু এহসান ভাইকে খুব ভালোবাসে। আরু এটা মানতে পারবে না। এখন তুমি প্লিজ যাও। আচ্ছা। স্পর্শক নিজের রুমে চলে আসে। রুমে এসে স্পর্শক হতভম্ব হয়ে যায়। রুমে জিনিসপত্র সব ওলটপালট। কাবার্ডের সব কাপড় নিচে পড়ে আছে। বেডের উপরে চিপসের প্যাকেট, চকলেটের খালি প্যাকেট পড়ে আছে। আর্নিয়ার পরনে একটা কালো শাড়ি। বেডের মাঝখানে এলোমেলোভাবে শুয়ে আছে আর্নিয়া। তার পাশেই পড়ে আছে আধ খাওয়া চকলেট। চকলেট খেতে খেতেই আর্নিয়া ঘুমিয়ে পড়েছে। স্পর্শক নিঃশব্দে হাসে।
স্পর্শক সম্পূর্ণ রুমের পরিষ্কার করে জিনিস গুছিয়ে রাখে। আর্নিয়াকে বেডে ঠিকভাবে শুইয়ে দিয়ে শাড়িটা ঠিক করে দিয়ে ওয়াশরুমে চলে যায় স্পর্শক। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আর্নিয়া বেডের মাঝখানে বসে আছে মন খারাপ করে। স্পর্শক এগিয়ে গিয়ে আর্নিয়ার গালে হাত দিয়ে বলে, আমার আরু বেবিটার কি হয়েছে? মন খারাপ। কেন? পাপাকে এতদিনের জন্য কেন বিদেশ যেতে হলো? যাবে তো ঠিক আছে, আমার সাথে একবার দেখা করলো না। এর জন্য মন খারাপ করে থেকো না, কাকাই খুব তাড়াতাড়ি চলে আসবে। ইউ নো না, এই সময় মন খারাপ করে থাকা ঠিক না। আমাকে কেমন লাগছে দেখতে? আর্নিয়া বেড থেকে নেমে স্পর্শকের সামনে দাঁড়িয়ে কথাটা বলে, তোমাকে কিউট গুলুমুলু বেবি লাগছে। আগে শাড়ি পরলে তুমি বলতে হট লাগছে, আর আজকে? আগে তো তোমার পেট ফুলা ছিল না, আমাদের বেবি আসার পরে তোমার পেট ফুলে গেছে। আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো, গুলুমুলু হয়ে গেছে। তোমার মাঝে একটা কিউট কিউট ভাব চলে আসছে। তার মানে আমাকে আগে কিউট লাগতো না? লাগতো, কিন্তু এখন একটু বেশি কিউট লাগে। আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছি, তার মানে আমার ওজন অনেকটাই বেড়ে গেছে। তুমি এখন আর কথায় কথায় আমাকে কোলে তুলে নিতে পারবে না। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়। তোমার কি আমাকে এতটাই দুর্বল মনে হয় যে নিজের বউ আর বাচ্চাকে একসাথে কোলে নিতে পারবো না? তোমার মতো 3টা আর্নিয়াকে একসাথে কোলে নিতে পারবো। এভাবে কেটে গেল 15টা দিন। এই 15টা দিন স্পর্শক 1 সেকেন্ডের জন্য আর্নিয়ার পাশ থেকে নড়েনি। আজকে বাধ্য হয়েই তাকে অফিসে যেতে হলো। আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, যদি অ্যাটেন্ড না করে তাদের অনেক লস হয়ে যাবে, তাই বাধ্য হয়ে স্পর্শক অফিসে গেল। সকাল 10টা। আর্নিয়া সোফায় বসে আচার খাচ্ছে আর টিভি দেখছে। তখনই কলিং বেল বেজে ওঠে। আর্নিয়া ভাবে স্পর্শক এসেছে, কারণ স্পর্শক যাওয়ার আগে বলে গিয়েছিল যত দ্রুত সম্ভব মিটিং শেষ করে চলে আসবে। দরজা খুলতেই দেখে এহসান খান দাঁড়িয়ে আছে। এতদিন পরে নিজের পাপাকে দেখে খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরে। পাপা, তুমি কেমন আছো? জানো তোমাকে কত... এহসান খান আর্নিয়ার কথাটা শেষ করতে দেয় না, তার আগেই ধাক্কা দিয়ে আর্নিয়াকে নিজের থেকে সরিয়ে দেয়। ধাক্কাটা জোরে হওয়ায় আর্নিয়ার মাথা দেয়ালে লাগে, কপাল কেটে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে থাকে। আর্নিয়ার মাথা ঝিম মেরে আসছে। স্পর্শকের বাবা চিৎকার করে বলে, এটা তুমি কি করলে এহসান? আর্নিয়ার মা আর্নিয়ার কাছে আসতে চাইলে এহসান খান তাকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেয়। এই তোরা ভিতরে আয়। এহসান খানের ডাক শুনে প্রায় সাথে সাথেই 5 জন লোক আসে। দেখতে একদম গুন্ডা গুন্ডা টাইপ। তারা ভিতরে প্রবেশ করেই আর্নিয়ার মা স্পর্শকের বাবা মার হাত পা বেঁধে ফেলে। এহসান খান একটা নাইফ হাতে নিয়ে স্পর্শকের বাবার ঠোঁট স্লাইড করতে করতে বলে, এই মুখ দিয়ে তুই অপমান করছিলি না আমাকে? এই মুখই যদি তোর কাছে না থাকে তাহলে অপমান করবি কি করে? আর্নিয়ার মা চিৎকার করে বলছে, আর মা, তুই এখান থেকে চলে যা, না হলে ওই লোকটা তোকে মেরে ফেলবে। তুই স্পর্শকের কাছে চলে যা, স্পর্শক তোর কোনো ক্ষতি হতে দিবে না। এহসান খান স্পর্শকের বাবার মুখে অ্যাসিড ছুড়ে মারে। গলা কাটা মুরগির মতো ছটপট করতে থাকে নিলয় আহমেদ। আর্নিয়া এগিয়ে আসতে নিলে স্পর্শকের মা চিৎকার করে বলে, আরু, তুই এখান থেকে চলে যা, তোর সন্তানের দিব্যি। আর্নিয়া অশ্রুসিক্ত নয়নে 3 জনের দিকে একবার তাকিয়ে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে আসে। নিলয় আহমেদ যন্ত্রণায় ছটপট করতে করতে অজ্ঞান হয়ে যায়। এহসান খান এতক্ষণ খেয়াল করেনি যে আর্নিয়া এখান থেকে চলে গেছে। উনি যখনই বুঝতে পারলেন আর্নিয়া এখানে নেই, তখনই একজন ডেকে বললে, রনি, দেখ তো মেয়েটা কই গেল? এই অবস্থায় বেশি দূর যেতে পারবে না। এহসান খান বলার সাথে সাথেই 2টো লোক বেরিয়ে গেল আর্নিয়াকে খুঁজতে। এহসান খান স্পর্শকের বাবার কাছ থেকে সম্পত্তির দলিলে টিপসই নিতে গেলে তাচ্ছিল্য স্বরে স্পর্শকের মা বলে, যত যাই করো কোনো প্রপার্টি তুমি পাবে না, কারণ নিলয়ের নামে কোনো প্রপার্টি নেই। এহসান খান বেশ রেগে যায়। এত বছর ধরে এই প্রপার্টির জন্য এত অভিনয় করলো, এখন বলে সেই প্রপার্টি পাবে না। এহসান খান রেগে পরপর 6টা গুলি করে শেষ করে দেয় 3টি মানুষের জীবন। আর্নিয়া আর দৌড়াতে পারছে না, তার পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে। আর্নিয়া পিছনে তাকিয়ে দেখে ছেলে দুটো তার কাছেই চলে এসেছে। আর্নিয়া পিছনের বিপদকে খেয়াল করতে গিয়ে সামনের বিপদই খেয়াল করেনি। একটা গাড়ি এসে আর্নিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তার পাশে। আর্নিয়ার মাথা গিয়ে পড়ে পাথরের উপর। বর্তমানে স্পর্শকের বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদছে আর্নিয়া।
স্পর্শক আমাদের সন্তান। একটু পরেই দেখতে পাবে। স্পর্শক আমাদের সন্তান, তার মানে আমাদের সন্তান বেঁচে আছে। হুম। কিন্তু ওই দিন আমরা কি করে বেঁচে গেলাম? তোমার তো মনে আছে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে। হুম। ওই দিন আমার মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমাদের ডিলটা ফাইনাল হয়ে যায়। আমি তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বের হই। বাসার কাছাকাছি আসতেই মনে পড়ে তুমি বলেছিলে তেঁতুলের আচার নিয়ে যেতে, তাই আমি গাড়ি থেকে বের হয়ে দোকান থেকে আচার কিনি। আচার কেনার শেষে যখন গাড়িতে উঠতে যাব তখনই দেখি একটু দূরে অনেকগুলো একসাথে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি কৌতূহল বশত একটু এগিয়ে যাই। তখন একজনের কাছ থেকে জানতে পারি একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট কেস বলে কেউ সাহায্য করছে না। মেয়েটা নাকি সন্তান সম্ভবা। হুট করে তোমার কথাটা আমার মাথায় আসে। আজ যদি এই মেয়েটার জায়গায় তুমি থাকতে, এটা ভাবতেই আমার ভিতরে মোচড় দিয়ে ওঠে। আমি দ্রুত এগিয়ে যাই মেয়েটাকে সাহায্য করার জন্য। মেয়েটাকে দেখে আমার পৃথিবী থমকে যায়, কারণ মেয়েটি তুমি ছিলে। আমি তোমাকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে নিয়ে আসি। আমি দ্রুত গাড়ি ড্রাইভ করতে থাকি আর তোমাকে ডাকতে থাকি, কিন্তু তুমি কোনো রেসপন্স করনি। হসপিটালে নিয়ে যাওয়ার পরপরই তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলেছিল তোমার কন্ডিশন সিরিয়াস। আমি অনেক ভেঙে পড়ি, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না আমার পাশে। 3 ঘন্টা পর একটা নার্স তোয়ালে মোড়ানো একটা পিচ্ছি বাবুকে আমার কোলে তুলে দেয়। নার্স আমাকে কংগ্রেস জানিয়ে বলে আমার ছেলে হয়েছে। বাবুকে কোলে নিয়ে আমার ভীষণ ভয় করছিল, যদি হাত থেকে পড়ে যায়। আল্লাহর অসীম রহমতে ওই দিন তোমরা দুজনেই সুস্থ হয়ে গিয়েছিলে। ডক্টর বলেছিল 3-4 ঘন্টার মাঝে তোমার জ্ঞান ফিরে আসবে। আমার মাথায় হঠাৎ করে একটা প্রশ্ন উদয় হয়, তুমি রাস্তায় একা কি করছিলে? আর তুমি অ্যাক্সিডেন্টই বা কিভাবে করলে? আমি বাসায় ফোন দেই, কিন্তু কেউ ফোন ধরে না। আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসার সামনে কোনো গার্ড না দেখে আমার মনে ভয় জেগে ওঠে। আমি দ্রুত বাসার ভিতরে প্রবেশ করি, কিন্তু কাউকে দেখতে পাই না। ড্রয়িং রুম জুড়ে শুধু রক্ত আর রক্ত। রক্ত দেখে আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। আমি সবাইকে ডাকি, কিন্তু কেউ সাড়া দেয় না। একটু এগিয়ে দেখি করিম কাকা পড়ে আছে। বুঝতে পারি করিম কাকা সেন্সলেস হয়ে গেছে। ওনার চোখে মুখে পানি দিতেই সেন্স ফিরে এসেছিল। ওনাকে জিজ্ঞেস করতেই উনি সব বলেন। মম, ড্যাড আর মিষ্টি মাকে মেরে ফেলেছে আর তাদের নিয়ে গেছে ব্রিজ থেকে ফেলে দেওয়ার জন্য। আমার মনে পড়ে তুমি হসপিটালে একা আছো আর তোমার বিপদের আশঙ্কা আছে। আমি আবার হসপিটালে চলে আসি। আমি যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো। এহসান খানের লোকেরা তোমাকে তুলে নিয়ে যায়। ডক্টর বলেছিল তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলে, তাই যে যেটা বলেছে সেটাই বিশ্বাস করে নিয়েছ। ডক্টররা তোমাকে আটকানোর চেষ্টা করে, তুমি কারো কথা না শুনেই চলে যাও। এহসান খান তোমার সাথে আমাদের ছেলেকেও তুলে নিয়ে যেত যদি জানতো আমাদের সন্তান হয়েছে। আমি আমাদের সন্তানকে নিয়ে যাই এবং নিজের মতো করে বড় করতে থাকি। আর এতদিনে নিজেকে প্রিপেয়ার করতে থাকি এহসান খানের সাথে লড়াই করার জন্য। এতদিনে এহসান খান তোমাকে ড্রাগস অ্যাডিক্টেড বানিয়ে ফেলে। একদিন হুট করে পরিকল্পনা করে তোমার সাথে দেখা করি। তারপর থেকে তো আপনারা জানেনই। স্পর্শক, আমি ওই লোকটাকে নিজের হাতে শাস্তি দিতে চাই। অবশ্যই দিবে, আগে তুমি সুস্থ হও তারপর। আমি ওই লোকটাকে এক্ষুনি শাস্তি দিতে চাই। এহসান খানকে আমি 2 ঘন্টার মাঝে আমার সামনে দেখতে চাই। স্পর্শক তার লোকদের ফোন করে বলে, এহসান খানকে 1 ঘন্টার মাঝে আমার সামনে দেখতে চাই। স্পর্শক, আমাদের ছেলের নাম কি আর ও এখন কোথায়? আমাদের ছেলের নাম স্পন্দন আর ও তোমাদের সন্তান এখানে। অনু একটা ছেলেকে নিয়ে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর্নিয়া স্পর্শকের দিকে তাকিয়ে আছে। স্পর্শক ইশারায় বোঝায় এটাই তাদের সন্তান। আর্নিয়ার 2 হাত মেলে ধরে ছেলেটি দৌড়ে এসে 2 হাতে জাপটে জড়িয়ে ধরে আর্নিয়াকে। মাম্মা, জানো এতদিন আমি তোমাকে কত মিস করেছি। পাপাকে বলেছি তোমাকে নিয়ে আসতে, কিন্তু পাপা বলেছিল তুমি নাকি আমার ওপর রাগ করে আছো, তাই আসবে না। আর্নিয়া চোখ রাঙিয়ে স্পর্শকের দিকে তাকায়।
স্পর্শক মাথা চুলকে একটা বেকল মার্কা হাসি দেয়। অনু বুঝতে পারছে এখনই কোনো ঝড় শুরু হয়ে যেতে পারে, তাই পরিস্থিতি সামলানোর জন্য বলে, আরও তুই আমাকে আর স্পর্শকে কি করে ভুল বুঝলি? তুই ভাবলি কি করে স্পর্শক আমাকে লিপ কিস করেছে? আমি স্পর্শকের ফোন কেড়ে নিয়ে আমার পিছনে লুকিয়ে ফেলেছিলাম। স্পর্শক ফোন নেওয়ার জন্য আমার দিকে ঝুঁকে গিয়েছিল। তুই ভাবলি স্পর্শক আমাকে কিস করেছে আর এমন একটা হাজার মার্কা সুইসাইড করার সিদ্ধান্ত নিলি? আমার তো তখন স্মৃতি ছিল না, তাই তোমাদের ভুল বুঝেছি। তুমি আসার পর থেকে স্পর্শক আর আগের মতো খেয়াল রাখে না। রাতে তোমাকে স্পর্শক বলেছিল আমি সুস্থ হয়ে গেলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। ওই দিন রাতে স্পর্শ আমার সাথে ঘুমায়নি। পরের দিন আমাকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। এইসব থেকেই ভুল বোঝাবুঝি শুরু হয়। যখন তোমাদের কিসিং সিন দেখি আমার দুনিয়া থমকে যায়। মাথায় একটা কথাই ঘুরছিল, স্পর্শক আমাকে ভালোবাসে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না, তাই এমন ডিসিশন নেই। স্পর্শক আর অনু দুইজনই আর্নিয়ার দিকে চোখ বড় বড় করে তাকায়। স্পর্শক মাথায় হাত দিয়ে বলে, এই মেয়ে কিসের মাঝে কি লাগিয়ে দিয়েছে? আমি অনু আর প্রান্ত ভাইয়া ডিভোর্সের কথা বলছিলাম, আর এই মেয়ে ভেবেছে আমি তাকে ডিভোর্স দিব। ওই দিন রাতে আমি অনেক রাত পর্যন্ত জেগে কাজ করেছিলাম, তাই তোমার সাথে ঘুমাইনি। সকালে প্রান্ত ভাইয়া আর্জেন্ট দেখা করতে বলে, তাই তোমাকে বলে যেতে পারিনি। ডিভোর্স কেন হবে? এখন আর হবে না। প্রান্ত ভাইয়া নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই অনু প্রান্ত ভাইয়ার কাছে ফিরে যাবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে লাগবে না, তোরা তিনজন সময় কাটা, আমি গেলাম। আচ্ছা। স্পর্শকের ফোন বেজে ওঠে। স্পর্শক ফোন রিসিভ করে জানতে পারে এহসান খানের গাড়িটা ব্রেক ফেল করে খাদে পড়ে গেছে। পুলিশ ধারণা করছে এহসান খান আর বেঁচে নেই। স্পর্শক আর্নিয়াকে বললে আর্নিয়া তৃপ্তির হাসি হাসে। অনু চলে যায়। স্পন্দন আর্নিয়ার গলা জড়িয়ে ধরে বলে, মাম্মা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না। সত্যি? স্পর্শক গাল ফুলিয়ে বলে, আম দুধে মিশে গেল, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। স্পন্দন আর আর্নিয়া দুজন গিয়ে স্পর্শককে জড়িয়ে ধরে।